তোরা কিন্তু আশা করি ম্যাক্সিমাম জন মোবাইল থেকে অ্যাক্সেস করছিস ক্লাসটা। তো যে জায়গাগুলোকে আমি বলবো সেই জায়গাগুলো এই কারসারটা মুভ করবে, ঠিক আছে? তোরা চাইলে তোদের স্ক্রিনটাকে জুম ইন জুম আউট করে নিজেদের মতো অ্যাক্সেস করতে পারিস। বাকিরা শুনতে পাচ্ছে তো? কেউ কিছু রেসপন্স করছে না তো? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার শোনাচ্ছি। এখন কি হচ্ছে কি? ল্যাপটপের সাউন্ডটাকে কমিয়ে দেন। এবার দেখ দেখি। না স্যার আর হচ্ছে না। এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। যদি কোনো শুনতে বা দেখতে অসুবিধা হয় তখন আমাকে কিন্তু মাঝখানে থামিয়ে তোরা বলবি, ঠিক আছে? বা যদি কোনো ধরনের অ্যাক্সেস কেটে যায় ইন্টারনেটের জন্য সেটা আমাকে কিন্তু মেনশন করবি, ঠিক আছে? ওকে, তাহলে আমি স্টার্ট করছি। কজন লেট হয়ে গেল, ঠিক আছে, অসুবিধা নেই। কজন জয়েন করলো? 26, 25, 26, ঠিক আছে, ওকে। আচ্ছা, অনেকদিন পর যেহেতু ক্লাস নিচ্ছি, সেহেতু আশা করি কেউ কিছু পড়াশোনা করিসনি, ক্লাস যা পড়িয়েছিলাম সব ভুলে গেছিস, তাই তো? কিছু মনে আছে লাস্ট কতদূর পড়িয়েছিলাম? কেউ একজন বল দেখি, তারপর শুরু করা যাবে। স্যার মোস্ট ইকোনমিক্যাল পড়েছিলাম হাইড্রোলিক্সে, মনে আছে কারোর? কে জয়ন্ত কিছু বলবে, বল কি পড়েছিলাম? স্যার মোস্ট ইকোনমিক্যাল সেকশন পর্যন্ত হয়েছিল। মোস্ট ইকোনমিক্যাল সেকশন, তার মানে ওটা ছিল হচ্ছে ওপেন চ্যানেল, তাই তো? আমরা মনে হয় ইউনিট 4 পড়ছিলাম। আমিও দেখলাম আজ সকালে, আমি অনেকদিন ক্লাস টাস নেওয়া হয়নি, আউট অফ টাচ ছিলাম। তা দেখলাম সকালে কত অব্দি পড়ানো হয়েছিল। হ্যাঁ, মোস্ট ইকোনমিক্যাল সেকশন পড়ানো হয়েছিল। সেখানে আমরা পড়ছিলাম অ্যাকচুয়ালি ফ্লো ইন ওপেন চ্যানেল, ঠিক আছে? তো সেখানে ফ্লো ইন ওপেন চ্যানেলে এই যে যদি আমি স্ক্রল করছি উপর দিকে, আচ্ছা আমি যে বইয়ের পিডিএফটা খুলে রেখেছি তোদের স্ক্রিনে, এটা তোদের কাছে অলরেডি আছে, আশা করে দিচ্ছি প্রত্যেকের কাছে। না হলে আমি এটা সফট কপি পাঠিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। এটা হচ্ছে ওই আর কে বানসালেরই সফট কপি, ঠিক আছে? ফ্লুইড মেকানিক্স রিটেন বাই আর কে বানসাল, সেটার সফট কপি খোলা রয়েছে স্ক্রিনে। তো মোস্ট ইকোনমিক্যাল সেকশন বলতে আমরা মেনলি দুই ধরনের জিওমেট্রিক্যাল সেকশন দেখেছিলাম, একটা রেক্টাঙ্গুলার সেকশন আর একটা ট্রাপিজয়েডাল সেকশন। তো ওই পার্টিকুলার টাইপের জিওমেট্রিক্যাল সেকশন গুলো মোস্ট ইকোনমিক্যাল হওয়ার জন্য তার কি কি কন্ডিশন অ্যারাইজ করে সেগুলো ডিরাইভেশন গুলো আমরা যখন লাস্ট কলেজে ক্লাস হয়েছিল আমরা সেগুলো করেছিলাম। নেক্সট আমাদের যে টপিকটা রয়েছে সেটা দেখ তোদের স্ক্রিনে রয়েছে। সবাই মোবাইলের স্ক্রিনটাকে ল্যান্ডস্কেপ মোডে করে নে, তাহলে ওটা ওয়াইড হয়ে যাবে, দেখতে সুবিধা হবে। আমি যে পোর্শনটা বলবো সেটা দেখতে এবং বুঝতে সুবিধা হবে। আমি আরেকটু জুম করে দিচ্ছি, তোরা নিজেরাও জুম করে নিতে পারিস, তোদের স্ক্রিনে সেই অ্যাক্সেস রয়েছে। এবার দেখ কি লেখা রয়েছে টপিকটাই, নন ইউনিফর্ম ফ্লো থ্রু ওপেন চ্যানেল। তো এর আগের আমরা যে ফ্লো গুলো পড়েছিলাম ওপেন চ্যানেলে সেগুলো ছিল হচ্ছে গিয়ে ইউনিফর্ম ফ্লো। এবার এখানে ইউনিফর্ম আর নন ইউনিফর্মের ডিফারেন্সটা কি, যদি অলরেডি এটা ক্লাসে ডিসকাস করা হয়েছে অফলাইন ক্লাস যখন হয়েছিল, তো আরেকবার আমরা মনে করিয়ে দিই। দেখ লেখাও রয়েছে, a flow is said to be uniform if the velocity of flow, depth of flow, slope of the bed of the channel and the cross section area remain constant for a given length of the channel. এবার ইউনিফর্ম আর নন ইউনিফর্মের বেসিক পার্থক্য হচ্ছে কোনো কোনো কিছু প্রপার্টি ফ্লুইডের সেগুলো একটার ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে, যাই কনস্ট্যান্ট থাকবে তাকে আমরা বলবো ইউনিফর্ম ফ্লো, আর যার ক্ষেত্রে ভ্যারিয়েবল হবে তাকে আমরা বলবো নন ইউনিফর্ম ফ্লো। এবার বক্তব্য হচ্ছে সেই ভ্যারিয়েবল প্যারামিটার কোনগুলো। দেখ এখানে লেখা রয়েছে স্পষ্টভাবে, দেখ কারসারটা যেখানে মুভ করছে ওই জায়গাটা লক্ষ্য কর। ভেলোসিটি অফ ফ্লো মানে যে ভেলোসিটি নিয়ে ফ্লুইডটা ফ্লো করছে তার যেটা সেটা যদি কনস্ট্যান্ট থাকে, অথবা ডেপথ অফ দ্য ফ্লো, যখনই একটা চ্যানেলের ভেতর দিয়ে ফ্লুইড ফ্লো করে তার একটা পার্টিকুলার ডেপথ থাকে, সেটা যদি কনস্ট্যান্ট থাকে। আর কি রয়েছে, স্লোপ অফ দ্য বেড। স্লোপ অফ দ্য বেড মিনস ফ্লুইড কখন ফ্লো করবে, যদি দুটো পয়েন্টের মধ্যে আমার স্লোপের ডিফারেন্স থাকে। যদি কোনো স্লোপ নাই থাকে, স্লোপ জিরো যদি হয়, তাহলে সেক্ষেত্রে ফ্লুইডের মুভমেন্ট বা ফ্লুইডের ফ্লো ইজ ইম্পসিবল। এবার ওই যে স্লোপটা যদি কোনোভাবে ভ্যারি না করে, মানে থ্রু আউট দ্য ফ্লো চ্যানেল
যদি সেই স্লোপটা কনস্ট্যান্ট থাকে, অথবা আরেকটা কি বলেছে, এরিয়া অফ দ্য ক্রস সেকশন, মানে যে চ্যানেলটা আমি বানিয়েছি, আইদার দ্যাট চ্যানেল মে বি রেক্টাঙ্গুলার অর দ্যাট চ্যানেল মে বি ট্রাপিজয়েডাল ইন শেপ, সেই ক্রস সেকশন এরিয়া যে চ্যানেলটার মধ্যে দিয়ে ফ্লুইডটা ফ্লো করছে, সেটা যদি থ্রু আউট দ্য ফ্লো আমার কনস্ট্যান্ট থাকে, তখন আমরা বলবো ফ্লোটা ইউনিফর্ম ফ্লো। এবার এই এখানে 4টে প্যারামিটার বলেছে, এই 4টে প্যারামিটার যদি কনস্ট্যান্ট থাকে তখন তাকে আমরা বলবো ইউনিফর্ম ফ্লো, যদি কনস্ট্যান্ট না থাকে তখন তাকে আমরা বলবো হচ্ছে নন ইউনিফর্ম ফ্লো। বোঝা গেল তাহলে প্রত্যেকে এইটুকু। নেক্সট এখানে দেখ কি বলেছে, এটাও আমি ক্লাসে বলেছিলাম, নতুন মনে পড়ছে। নন ইউনিফর্ম ফ্লো ইজ ফার্দার ডিভাইডেড ইনটু র্যাপিডলি ভ্যারিড ফ্লো অ্যান্ড গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো। র্যাপিড মানে কি, খুব দ্রুততার সঙ্গে ভ্যারি করছে, মানে উইদিন শর্ট স্প্যান the flow depth is changing rapidly. Not only depth, this velocity and other parameter also changes within a short span of the channel length. আর যদি খুব আস্তে আস্তে চেঞ্জ হয় তখন তাকে আমরা কি বলবো, গ্র্যাজুয়ালি। খুব সহজ, দুটোর মধ্যে ডিফারেন্স, একটা আস্তে আস্তে চেঞ্জ হবে, একটা খুব তাড়াতাড়ি খুব ফাস্ট চেঞ্জ হবে। যেটা ফাস্ট চেঞ্জ হবে তাকে আমরা বলবো র্যাপিডলি ভ্যারিড ফ্লো, দ্যাট ইজ অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে r.v.f, rvf বলা হয়। আর যেটা আমার খুব ফাস্ট চেঞ্জ হবে, এই খুব স্লোলি চেঞ্জ হবে, তখন তাকে আমরা বলবো গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো, এই জিভিএফ। তাহলে এই যে জিভিএফ আর আরভিএফ, এটা কার ডিভিশন, এটা হচ্ছে কিন্তু নন ইউনিফর্ম ফ্লো এর ডিভিশন। ইউনিফর্ম ফ্লো এর ক্ষেত্রে যেহেতু কোনো ভ্যারিয়েশন আসে না, সেহেতু তার কোনো আলাদা করে সাবডিভিশনের ব্যাপার নেই। বলে দিয়েছে, ডিপেন্ডিং আপন দ্য চেঞ্জ অফ দ্য ডেপথ অফ ফ্লো ওভার দ্য লেন্থ অফ দ্য চ্যানেল, চ্যানেলের লেন্থের মধ্যে যদি ডেপথ অফ ফ্লোটা চেঞ্জ করে অ্যাব্রাপ্টলি অথবা স্লোলি, ডিপেন্ডিং আপন দ্যাট। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এটা ওটা এখানে লেখা রয়েছে, ওটাকে পড়ে নষ্ট করছি না। আচ্ছা, যেখানে বুঝতে পারবি না, এটা যেহেতু অনলাইন ক্লাস, তো তোদের তো আমি এর আগে মনে হয় অনলাইন ক্লাস নিইনি, তো যেখানে বুঝতে পারবি না প্রত্যেককে বলছি, আমাকে থামিয়ে তোরা রেসপন্স করবি, সেই জায়গাটা আমি রিপিট করে দেবো। এটা তো অনলাইন অফলাইন ক্লাস নয় যে আমি তাকিয়ে বুঝতে পারবো মুখের দিকে, কে বুঝতে পারছিস না। শুনতে পেয়েছিস প্রত্যেকে? এই অবধি কারো কনফিউশন? রেসপন্স করবি, নাহলে আমি এগোতে পারবো না নেক্সট টাইম। না স্যার। যেখানে বুঝতে পারবি না আমাকে আমাকে থামিয়ে তোরা জিজ্ঞেস করবি, কোনো অসুবিধা নেই। বেশ, এইবার নেক্সট যে টপিকটা রয়েছে, দেখ লেখা রয়েছে স্পষ্ট করে 16.7 বলে লেখা রয়েছে টপিক নাম্বারটা। কি লেখা রয়েছে? স্পেসিফিক এনার্জি অ্যান্ড স্পেসিফিক এনার্জি কার্ভ। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, এখান থেকে সেমিস্টারে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, ম্যাক্সিমাম ইয়ারে আসে। একটু ভালো করে মন দিয়ে পড়তে হবে, সহজ জিনিস, কোনো কঠিন কিছু নেই। একটু ডিরাইভেশন রয়েছে, দেখে মনে হতে পারে বড় সড়ো, কিন্তু আমি বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। দেখ কি লেখা রয়েছে, the total energy of a flowing fluid per unit weight is given by total energy equals to, আচ্ছা, এই যে যখন একটা ফ্লুইড ফ্লো করে তার মধ্যে টোটাল যে কতটা পরিমাণ এনার্জি আছে সেটা আমরা কি করে বার করি? এর আগে আমরা প্রত্যেকে বার্নৌলিস ইকুয়েশন পড়েছি, সেখানে আমরা কি দেখেছি, বার্নৌলিস ইকুয়েশন ইকুয়ালস টু তিনটে এনার্জি সামেশন, তাই তো? এই তিনটে এনার্জি কি ছিল? একটা ছিল পোটেনশিয়াল হেড, একটা ছিল কাইনেটিক হেড, আর একটা ছিল কি আমার ভেলোসিটি হেড। সেই তিনটে এনার্জিকে যদি আমরা একসঙ্গে যোগ করি তাহলে সেই ফ্লুইডের কোন একটা পার্টিকুলার পয়েন্টে আমরা এনার্জিটাকে পাই। সেই জিনিসটাকেই আমরা এখানে অ্যাপ্লাই করেছি। তার মানে এই যে স্পেসিফিক এনার্জি বা স্পেসিফিক এনার্জি কার্ভ যেটা আমরা পড়বো, দ্যাট ইজ নাথিং বাট অ্যাপ্লিকেশন অফ বার্নৌলিস প্রিন্সিপাল, যেটা আমরা অনেক আগে এই ফ্লুইড মেকানিক্স পড়ার সময় পড়েছি। এখানে কি বলছে, টোটাল এনার্জি ইকুয়ালস টু দেখ জেড প্লাস এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2g। এবার জেডটা কি? আচ্ছা, একটা সেকেন্ড একটু হোল্ড কর, একটা কল আমি ধরে নিয়ে যাচ্ছি। যেটা আমরা বলছিলাম, সেখানে টোটাল এনার্জিটা ছিল তিনটে এনার্জি সামেশন, একটা হচ্ছে কাইনেটিক হেড, একটা পোটেনশিয়াল হেড, আর একটা হচ্ছে ভেলোসিটি হেড। এবার সেটাকে আমরা এখানে পোটেনশিয়াল যে হেডটা সেটাকে আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করছি। দেন যেটা এটা লেখা রয়েছে হোয়ার জেড ইকুয়ালস টু হাইট অফ দ্য বটম অফ দ্য চ্যানেল অ্যাবভ দ্য ডেটাম। এটা মানে কি, যেটাকে আমরা রেফারেন্স লেভেল ধরি, অলরেডি আমরা এটা দেখে এসেছি। দেখ ইমেজটাকে দেখ, যে ডায়াগ্রামটা এখানে করা রয়েছে ফিগারটা, তার থেকে একটু অবজার্ভ কর। ডেটাম মানে হরাইজন্টাল ভাবে স্বাভাবিকভাবেই,
এই যে একদম স্ট্রেট লাইন যেটা আঁকা রয়েছে, সেখান থেকে যে চ্যানেলটা রয়েছে, চ্যানেলটাতে একটা স্লোপে রয়েছে। এবার স্লোপ না থাকলে আমার ফ্লো হবে না। দেখ, এটাতে ওই গ্রাউন্ড লেভেলের যে মার্কিংটা থাকে, সেই মার্কিংটা করা রয়েছে জিগজ্যাগ ওয়েতে। সেটা হচ্ছে কি লেখা রয়েছে, চ্যানেলের বটম। চ্যানেলের বটম, আর একদম উপরে যেখানে শেষ হচ্ছে চ্যানেলটা, সেটা কি বলছে, স্পেসিফিক এনার্জি লাইন। এখন কে জয়েন করতে চাইছে তখন পর, ঠিক আছে, ওকে। তো চ্যানেলের বটম থেকে যে অবধি জল রয়েছে, জলের যে টোটাল হাইটটা, সেটাকে বলা হচ্ছে ফ্রি ওয়াটার সারফেস। এবার ভালো করে লক্ষ্য কর যে ডেটাম থেকে চ্যানেলের বটম অবধি যে হাইট, সেটাকে আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তো সেটা প্রথমে জেড লিখলাম। তারপরে এইচ কি, স্মল এইচ। স্মল এইচ হচ্ছে হাইট অফ ওয়াটার ইনটু দা চ্যানেল। এবার হাইট অফ ওয়াটারটাকে আমরা স্মল এইচ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এবার তার উপরে যে ভেলোসিটি এফ, সেটাকে আমরা ভি স্কোয়ার বাই টু জি দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। তাহলে এই তিনটে এনার্জি সামেশনকে আমরা একসাথে বলছি টোটাল এনার্জি। এবার বক্তব্য হচ্ছে এই টোটাল এনার্জি থেকে আমরা কি করে স্পেসিফিক এনার্জি বার করব, সেটা আশা করি এই ফিগারটা প্রত্যেক ক্লিয়ার আছে। এটা আমরা অলরেডি দেখেওছি এর আগে ক্লাস করার সময়। নেক্সট এবার দেখ কি বলছে। তাহলে ওখানে কি ছিল, ই ইকুয়ালস টু জেড প্লাস এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু জি। তারপরে এখানে কি লিখলাম দেখ পরের পাতাতে, আরেকটু আমি জুম করে দিচ্ছি তার দেখতে সুবিধা হয়। কি লেখা রয়েছে, ই ইকুয়ালস টু এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু জি। ইকুয়েশন 16.1 মানে যেটা বললাম, এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু জি ইজ নোন অ্যাজ স্পেসিফিক এনার্জি। তাহলে আগে একটা জেড ছিল টার্ম, সেই জেডটা কিন্তু এখানে থাকলো না, জেডটাকে বাদ দিয়ে লিখলাম এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু জি। তাহলে কি করে হঠাৎ করে জেড কেন আমি জিরো করলাম? কি বলা আছে, হেন্স স্পেসিফিক এনার্জি অফ এ ফ্লোয়িং ফ্লুইড ইজ ডিফাইন্ড অ্যাজ এনার্জি পার ইউনিট ওয়েট অফ দ্য লিকুইড উইথ রেসপেক্ট টু দ্য বটম অফ দ্য চ্যানেল। তাহলে আগে যখন আমরা, আবার আমি ডায়াগ্রামটায় ফিরে যাই একটু, ভুলে গেলাম, এই ডায়াগ্রামটাতে যদি আমি আবার ফিরে যাই, তাহলে দেখ ভালো করে লক্ষ্য কর, যদি আমরা জেড এর জায়গায় জিরো বসাই তাহলে কি হবে, এইচ ইকুয়াল টু এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু জি। তাহলে জেড এর জায়গায় জিরো বসানোর তাৎপর্যটা কি, তখন ডেটাম লাইন বলে আলাদা কিছু থাকছে না। এই চ্যানেলের যে বটম লাইন, সেটাকে আমরা ডেটাম লাইন বা রেফারেন্স লাইন হিসেবে ট্রিট করছি। আমি আবার রিপিট করছি যেটা বললাম, এই জায়গাটা ইম্পর্টেন্ট বোঝার মতো। টোটাল এনার্জি মানে আমরা তিনটে এনার্জি সামেশন করছিলাম, সেখানে যে ডেটাম হেড ছিল জেড, সেই জেডটাকে আমি কি করে দিলাম, জিরো করে দিলাম। তাহলে জেড যদি আমার জিরো হয়ে যায়, তাহলে ডেটাম লাইন যেটা ছিল সেটা কার সাথে কোইনসাইড করে যাবে, দ্যাট ডেটাম লাইন উইল কোইনসাইড উইথ দ্য চ্যানেল বটম অ্যান্ড হেন্স আওয়ার জেড ভ্যালু উইল বিকাম জিরো। এবার যদি আমি জেড এর জায়গায় জিরো পুট করি, তাহলে খুব ইজিলি ইকুয়েশনটা কি হয়ে যাবে, ইকুয়াল টু এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু জি, যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছিস। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? যদি সবার এই জায়গাটা ক্লিয়ার হয়, তাহলে আমরা নেক্সটটা এগোবো। রেসপন্স করবি, এই জায়গাটা বুঝতে পেরেছিস কিনা, ই ইকুয়াল টু এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু জি কি করে এলো? সবার ক্লিয়ার হয়েছে? শুভঙ্কর আবার থামস আপ দেখাচ্ছে, কারণ মুখে কথা বলতে পারছিস না। বাকিদের কি সমস্যা? ওই হ্যাঁ স্যার হয়েছে। আমি তো সবাইকে অনলাইনে জাস্ট ক্লিক করে বসে আছে, বাকিরা কেউ শুনছে না শুনছে না, তারা দেখি তো একবার কারা কারা আছে। না স্যার, শুনছি। রৌনক, হ্যাঁ স্যার। ভালো আছিস তো? স্যার। হ্যাঁ স্যার। সব ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার। ওকে, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি তোদের সাথে, এবার দেখিনি কারা কারা আছিস। রৌনক হলো, এই তো অরিন্দম, শুনছিস? হ্যাঁ স্যার, শুনছি। বাড়িতে আছিস না অন্য কোথাও? হ্যাঁ স্যার। বাড়িতে আছিস না অন্য কোথাও আছিস? স্যার বাড়িতে। Good. ওরে বাবা, রিবি, রিবি ভালো আছিস তো? গেল রিবি, রিবি মনে হয় অসুস্থ হয়ে গেছে অনলাইনে।
দিদিকে পারলে তোরা একটু ডেকে দিস, ও মনে হয় ঘুমিয়ে পড়েছে। এখন তো সকাল হয়নি, জাস্ট 11:40 বাজে। ঠিক আছে, যারা শুনছিস ভালো, না শুনছিস আরো ভালো। আমি এগোই, নাহলে সময় নষ্ট আগে একটু সময় নষ্ট হয়ে গেছে। ওকে, তাহলে ইকুয়ালস টু আমরা এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2g এটা পেলাম। বেশ, এবার কি বলছে, এই এই ইকুয়েশনটা থেকে আমাকে স্পেসিফিক এনার্জি কার্ভটা বানাতে হবে। সেটা কিরকম ভাবে তৈরি করব স্পেসিফিক এনার্জি কার্ভ? কি বলছে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কার্ভ হুইচ শোজ দ্য ভ্যারিয়েশন অফ স্পেসিফিক এনার্জি উইথ ডেপথ অফ ফ্লো। যখনই কোনো একটা কার্ভ বা আমি গ্রাফ তৈরি করব, তার দুটো অ্যাক্সিস থাকবে। তাহলে একটাই থাকবে আমার স্পেসিফিক এনার্জি, আর একটাই থাকবে হচ্ছে ডেপথ অফ দ্য ফ্লো। সেটা আমি একটু পরে দেখবো কিভাবে আসছে। এবার ওই ইকুয়েশনটাকে আবার আমি লিখলাম, ই ইকুয়ালস টু এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2g। তাহলে এখানে দুটো পার্ট, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে ভি স্কোয়ার বাই 2g। এইচ মানে আমরা কি জানি, হাইট বা ডেপথ অফ দ্য ফ্লো। তাহলে এটাকে কি আমরা বলবো, পোটেনশিয়াল এনার্জি। দেখ কি লেখা রয়েছে, ই সাফিক্স পি, পি ফর পোটেনশিয়াল এনার্জি, ক্যাপিটাল ই মানে এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি অফ ফ্লো, যেটাকে আমরা স্মল এইচ দিয়ে কে ফর কাইন 2g লিখি, পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। নেক্সট এবার কি বলছে, consider a rectangular channel in which a steady but non-uniform flow is taking place. এবার আমরা একটা পার্টিকুলার জিওমেট্রিক শেপ ধরে নিলাম যে আমার চ্যানেলটা কি ধরনের, সেটা হচ্ছে রেক্টাঙ্গুলার চ্যানেল, তাই তো। এবার রেক্টাঙ্গুলার চ্যানেল যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমি এবার সবগুলো অ্যাজিউম করে নিচ্ছি যে লেখা রয়েছে, দেখ, লেট ক্যাপিটাল কিউ ইকুয়াল টু ডিসচার্জ থ্রু দ্য চ্যানেল। ডিসচার্জকে আমরা ক্যাপিটাল কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি। স্মল বি কি লেখা রয়েছে, উইথ অফ দ্য চ্যানেল, উইথ মানে ডেপথ অফ দ্য ফ্লো। ক্যাপিটাল কিউ ছিল টোটাল ডিসচার্জ, আর স্মল কিউ লেখা রয়েছে, স্মল কিউ হচ্ছে ডিসচার্জ পার ইউনিট উইথ। মানে ইউনিট উইথ মানে টোটাল ডিসচার্জকে যদি আমরা উইথ দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, স্মল কিউ পাবো। ওটাই দেখ পরের লাইনে লেখা রয়েছে, দেন স্মল কিউ ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ বাই উইথ। তাহলে ক্যাপিটাল কিউ বাই বি, এটাকে আমরা ধরে নিচ্ছি কনস্ট্যান্ট, যেহেতু কেন, কিউ অ্যান্ড বি কনস্ট্যান্ট। এবার ভেলোসিটি অফ ফ্লো তাহলে কি হবে, আমরা অলরেডি জানি ভেলোসিটি মানে ডিসচার্জ বাই এরিয়া। তাহলে ডিসচার্জকে আমরা ক্যাপিটাল কিউ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আর এরিয়া কত হবে, রেক্টাঙ্গুলার সেকশন, তার মানে এরিয়া কি, লেন্থ ইনটু ব্রেথ, তার মানে বি ইনটু এইচ, উইথ দ্য বি, আর ডেপথ অফ দ্য ফ্লো ছিল এইচ। তাহলে ভেলোসিটি কি দাঁড়ালো, ক্যাপিটাল কিউ বাই বি ইনটু এইচ। এবার ভালো করে লক্ষ্য করে এই জায়গাটায়, এই ক্যাপিটাল কিউ বাই স্মল বি, এটা মানে কি ছিল, একটু আগে আমরা দেখলাম স্মল কিউ। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি লিখতে পারি, স্মল কিউ বাই এইচ হয়ে গেল। আবার রিপিট করছি এই জায়গাটা, নর্মালি আমরা অলরেডি জানি ভেলোসিটি মানে হচ্ছে ডিসচার্জ বাই এরিয়া। এই ডিসচার্জের জায়গায় আমি ক্যাপিটাল কিউ লিখলাম, আর যেহেতু একটা রেক্টাঙ্গুলার সেকশন, ওই জন্য এরিয়ার জায়গায় বি ইন্টু এইচ। আবার অলরেডি আমরা কি দেখলাম, স্মল কিউ মানে হচ্ছে ডিসচার্জ পার ইউনিট উইথ, দ্যাট ইজ ক্যাপিটাল কিউ বাই বি। ওই জন্য আমাদের এই জায়গাটা রিপ্লেস হয়ে হয়ে দাঁড়ালো স্মল কিউ বাই এইচ। তাহলে এই ভি এর ভ্যালু যেটা স্মল কিউ বাই এইচ আমরা পেলাম, সেটা একদম মেইন ইকুয়েশন। মেইন ইকুয়েশন মানে স্পেসিফিক এনার্জি ইকুয়েশন কি ছিল, এই যে উপরে ই ইকুয়ালস টু এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2g, সেই জায়গায় আমি বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে কি দাঁড়াবে, দেখ এই জায়গাটায়, দেখ কারসারটা মুভ করছে এই জায়গায়, দেখ কি হবে তাহলে সেই জায়গাটা, এইচ যেমন ছিল থাকলো, ভি স্কোয়ার বাই 2gর জায়গায় ভি এর ভ্যালুটা আমি পুট করলাম। তাহলে ভি মানে কিউ বাই এইচ, তাহলে স্কোয়ার হলে কি হয়ে যাবে, কিউ স্কোয়ার বাই 2g তো অলরেডি ছিল, এইচ এর স্কোয়ারটা একসাথে মাল্টিপ্লাই হলো। তাহলে এইচ প্লাস কিউ স্কোয়ার বাই 2g এইচ স্কোয়ার। এর দুটো পার্ট অলরেডি আমরা বলেছি, একটা পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, ইকুয়াল টু এইচ প্লাস কিউ স্কোয়ার বাই 2g এইচ স্কোয়ার, এই ইকুয়েশনটাকে আমাকে একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। দেখ দেখতে পাচ্ছিস প্রত্যেকে একটা পিঙ্ক কালারের বা রেড কালারের একটা গ্রাফ দেওয়া রয়েছে। সেটাকে আমরা এবার দেখবো যে এটা এই পার্টিকুলার এরকম শেপ কেন আছে, কিন্তু ব্যাপারটা ইকুয়েশন 16.22, দ্যাট মিন্স এই যে ইকুয়েশনটা আমরা অলরেডি আগে ডিসকাস করলাম, gives the variation of specific energy with the depth of flow। এই যে স্পেসিফিক এনার্জি ই, সেটা এই যে ডেপথের সঙ্গে কি করে ভ্যারি করছে, সেইটাই হচ্ছে স্পেসিফিক এনার্জি কার্ভ। কি লেখা রয়েছে, হেন্স ফর এ গিভেন ডিসচার্জ কিউ ফর গিভেন different values of depth of flow, the corresponding values of E may be obtained।
এবার কি লেখা রয়েছে, এক্স এক্স অ্যাক্সিসের দিকে আমরা কি রিপ্রেজেন্ট করছি, স্পেসিফিক এনার্জি রিপ্রেজেন্ট করছি, মানে এই বরাবর এক্স এক্স বরাবর, আর ওয়াই ওয়াই এর দিকে আমরা কি রিপ্রেজেন্ট করছি, ডেপথ অফ দ্য ফ্লো। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে এই গ্রাফটা পার্টিকুলার এইরকমই কেন দেখতে হলো, অন্যরকম শেপ কেন হলো না, সেটা দেখ পরের লাইনে লেখা রয়েছে। দ্য স্পেসিফিক এনার্জি কার্ভ, আমি তারপরে গ্রাফটাতে আবার আসছি, লেখাটাকে বলে দিই। স্পেসিফিক এনার্জি কার্ভ মে বি অলসো অবটেন বাই ফার্স্ট ড্রয়িং এ কার্ভ ফর পোটেনশিয়াল এনার্জি। যেহেতু আমি যে ইকুয়েশনটা একটু আগে বার করলাম তার দুটো পার্ট, একটা পোটেনশিয়াল এনার্জির পার্ট ইপি, আর একটা হচ্ছে কি কাইনেটিক এনার্জির পার্ট ইকে। তাহলে পোটেনশিয়াল দেখ লেখা রয়েছে দ্যাট ইজ ইপি ইকুয়ালস টু এইচ হুইচ উইল বি এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন মেকিং অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস অ্যাজ শোন ইন দ্য ফিগার। মানে কি, আমি যদি ইকুয়েশনটা একবারে না লিখে দুটো আলাদা আলাদা পার্টে ডিভাইড করি, তাহলে একবার লিখতে পারি ই ইকুয়ালস টু এইচ আর ই ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই 2gh স্কোয়ার। তাহলে ই ইকুয়াল টু এইচ, তাহলে এটা যদি এরকম কোনো জায়গায় থাকে ই ইকুয়াল টু এইচ, তাহলে সেই ইকুয়েশনের সাপেক্ষে যদি আমরা একটা গ্রাফ প্লট করি, তার পার্টিকুলার শেপটা কিরকম হবে, স্ট্রেট লাইন হবে। কেন, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনে আমরা কি জানি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স। তাহলে এখানেও দেখ সেরকম মনে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে কি হবে, স্ট্রেট লাইন। এখানে এম মানে হচ্ছে স্লোপ, তাহলে স্লোপটা কত, এম ট্যান 45 ডিগ্রি, যেহেতু 1, দেখ এখানে আঁকা রয়েছে। এই জায়গাটা বুঝতে পারছিস প্রত্যেকে, এই গ্রাফটা দেখ, এই একটা স্ট্রেট লাইন এরকম ভাবে উঠে গেছে। এই স্ট্রেট লাইনটা কেন এসছে, ফার্স্ট পার্ট অফ দ্য ইকুয়েশনের জন্য, ফর পোটেনশিয়াল এনার্জি। যদি সেটা হয় তাহলে সেকেন্ড পার্ট কোনটা রয়েছে, কিউ স্কোয়ার বাই 2gh স্কোয়ার। তার জন্য দেখ লেখা রয়েছে এই যে এই গ্রাফটা, এই দেখ অ্যারো দিয়ে এখানে লেখা রয়েছে ই ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই 2gh স্কোয়ার। কেন না, কিউ বাই 2g এই পার্টটা তো কনস্ট্যান্ট, তাহলে ভ্যারিয়েবল কে ই এনার্জি ভ্যারিয়েবল, আর আরেকটা ভ্যারিয়েবল কে এইচ মানে ডেপথ অফ দ্য ফ্লো ভ্যারিয়েবল। তাহলে ই প্রপোর্শনাল টু 1/h স্কোয়ার, তাহলে এটা কার ইকুয়েশন হয়, y প্রপোর্শনাল টু 1/x স্কোয়ার, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন হয়। ওই জন্য দেখ গ্রাফটা কিসের মতো দেখতে হয়েছে, একটা প্যারাবোলার মতো। লক্ষ্য কর, সরি, এই গ্রাফটাকে লক্ষ্য কর, একটা গ্রাফ কিসের মতো হয়েছে, স্ট্রেট লাইন ফর দ্য পোটেনশিয়াল এনার্জি, আর একটা হয়েছে প্যারাবোলার মতো কার জন্য, এটা হচ্ছে কাইনেটিক এনার্জির জন্য। তাহলে এই দুটো গ্রাফকে যদি আমরা কম্বাইন্ড ওয়েতে করি, তাহলে দেখ এই এ সি বি দিয়ে যেটা রয়েছে মাঝখানে, দেখ আমার কারসারটা মুভ করছে ওইদিকে তাকা, এ সি বি, এ সি বি এইভাবে যে কার্ভটা রয়েছে, দেখ অ্যারো দিয়ে লেখা রয়েছে স্পেসিফিক এনার্জি কার্ভ। এটা তাহলে কি, এই একটা স্ট্রেট লাইন আর একটা প্যারাবোলার কম্বাইন্ড গ্রাফ, দ্যাট ইজ টোটাল যে এনার্জি বা টোটাল স্পেসিফিক এনার্জি, সেটাকে আমরা এই সিঙ্গেল গ্রাফের মাধ্যমে এ সি বি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কেউ যদি এই দুটোকে না দেখিয়ে শুধু এসিবি কে দেখায় স্পেসিফিক এনার্জির জন্য, তাও হবে। তাও আমি বলবো মোর স্পেসিফিক হচ্ছে দুটো গ্রাফকে আলাদা করে কম্বাইন প্লট করার পর দেন আমরা কম্বাইনটাকেও একই গ্রাফের মধ্যে প্লট করে দেবো, যেভাবে আমাদের এই পিডিএফটাতে বইতে দেওয়া রয়েছে। তাহলে বোঝা গেল, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির জন্য আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জির জন্য আলাদা আলাদা দুটো গ্রাফ, যেটাকে কম্বাইন করে আমরা কি পাবো, স্পেসিফিক এনার্জি কার্ভটা পাবো। সেখানে লেখার সময় তখন তো আলাদা আলাদা এনার্জি থাকছে না, তখন যেহেতু কম্বাইন এনার্জি থাকছে, সেহেতু আমরা ইকুয়ালস টু এইচ প্লাস কিউ স্কোয়ার বাই 2gh স্কোয়ারটা লিখে দিলাম। দেখ এই অবধি ক্লিয়ার প্রত্যেকের, নাহলে আমি গ্রাফটা আবার রিপিট করব, কে বুঝতে পারিসনি বল। কারোর অসুবিধা আছে এই জায়গাটায়? না স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সটটাই এগোচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এই জিনিস যেটা বললাম এটা এই জায়গাটা লেখা রয়েছে, এটা পড়ে নিস, ওটা আলাদা করে আর বলছি না, সেম জিনিস লেখা রয়েছে। তাহলে আমরা পেলাম কি, স্পেসিফিক এনার্জি কার্ভ। পরীক্ষায় কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, এটা কিন্তু জিজ্ঞেস করে, তোদের কিন্তু একটু গুছিয়ে এইভাবে লিখতে হবে। আশা করি তোরা পারবি, অসুবিধা নেই। এইবার চলে আসি নেক্সট জায়গাটায়, এই স্পেসিফিক এনার্জি কার্ভটাকে কাজে লাগিয়ে নেক্সট টপিক হচ্ছে আমাদের কি লেখা রয়েছে, দেখ 16.7.1 ক্রিটিক্যাল ডেপথ। ক্রিটিক্যাল ডেপথ আমাদের পড়তে হবে নেক্সট। ক্রিটিক্যাল ডেপথকে আমরা এইচ সাফিক্স সি দিয়ে রিপ্রেজেন্ট করি। ডেপথ অলরেডি আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, আর যেহেতু ক্রিটিক্যাল ডেপথ সেই জন্য সাফিক্সে আমার কি হয়ে গেল, এইচ সাফিক্স সি হয়ে গেল। কি বলছে, ক্রিটিক্যাল ডেপথ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডেপথ অফ ফ্লো অফ ওয়াটার at which
স্পেসিফিক এনার্জি ইজ মিনিমাম। তাহলে ক্রিটিক্যাল কথাটার অর্থ কি, মানে খুব কম কোন একটা জিনিস হচ্ছে। তাহলে যেখানে ডেপথ অফ দ্য ফ্লো মিনিমাম, সেই ডেপথের সাপেক্ষে যে এনার্জি তাকে আমরা কি বলবো, ক্রিটিক্যাল ডেপথ। বোঝা গেল? মানে স্পেসিফিক এনার্জি মিনিমাম হবে সেই জায়গায়। একটু ওয়েট কর, আমার একটা ফোন আসছে। বেশ, এইচ সাফিক্স সি যেটা আমরা বলছিলাম, মানে স্পেসিফিক এনার্জি যদি মিনিমাম হয়, সে মিনিমাম এনার্জি যে ডেপথের রেসপেক্টে হবে তাকে আমরা বলবো হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ। এবার তাহলে আমরা যখন এর আগে যখন ক্লাস নিয়েছিলাম তখন ওই যেগুলো পড়ছিলাম না, যে মোস্ট ইকোনমিক্যাল সেকশন হবে কি করে, তার জন্য কি করেছিলাম মনে আছে? যে ডিরাইভেশন গুলো করছিলাম, মোস্ট ইকোনমিক্যাল সেকশন বার করার জন্য আমরা মিনিমাম ওয়েটেড পেরিমিটার বার করছিলাম। ঠিক সেই রকমই একটা জিনিস, কোনো একটা ভ্যালুর মিনিমাম ভ্যালু বার করার জন্য কি করতে হয়, সেটাকে সেই ভ্যারিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়। মনে আছে? সৃজন, সৃজন অনলাইন ক্লাস করছে, অফলাইনে সৃজন আছিস? হ্যাঁ স্যার। বুঝতে পারছিস তো? হ্যাঁ পারছি। আচ্ছা, তাহলে কোনো একটা জিনিস যখন আমার ভ্যালু মিনিমাম বার করতে হয় তখন আমরা ম্যাথামেটিক্সে কি করি, সেটাকে সেই ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাই তো? দেখ এখানে আমরা সেটাই করেছি। ডিই ডিএইচ ইকুয়ালস টু 0, মানে কি, যে এনার্জিটা আমরা বার করলাম স্পেসিফিক এনার্জি, সেটাকে এইচ এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, সেই ভ্যালুটাকে আমরা 0 করব, তার সাপেক্ষে যে এইচটা বেরোবে দ্যাট এইচ উইল বি আওয়ার ক্রিটিক্যাল ডেপথ। ওকে, তাহলে দেখে কঠিন মনে হচ্ছে কিন্তু একদম ইজি। আবার আমি বলছি এই জিনিসটা, এবার আমি অলরেডি কি জানি, দেখ এখানে লেখা রয়েছে ই ইকুয়ালস টু এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2g, আমরা জানতাম। এবার ভি এর জায়গায় ওই কিউ বাই জি এইচ বসিয়েছিলাম, তার জন্য আমার কি এসেছিল, কিউ স্কোয়ার বাই 2g এইচ স্কোয়ার। তাহলে এই ই এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে কি দাঁড়াবে, ইকুয়ালস টু 0 করলে দেখ এইচ কে এইচ এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে অবভিয়াসলি 1 হবে, 1 লিখলাম, প্লাস আর কিউ স্কোয়ার বাই 2g, এটা আমার কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটা আমার ডেরিভেটিভের বাইরে বেরিয়ে চলে এলো, কিউ স্কোয়ার বাই 2g। ভেতরে তাহলে কে পড়ে থাকলো, 1 বাই এইচ স্কোয়ার, তার মানে কি এইচ টু দি পাওয়ার -2। তাহলে ডেরিভেটিভ করলে কি দাঁড়াবে, -2 এইচ টু দি পাওয়ার -3 হয়ে যাবে। আর এইচ টু দি পাওয়ার -3 মানে কি, -2 বাই এইচ কিউব। তাহলে এই জায়গাটা জাস্ট অঙ্কের ডেরিভেটিভ করা আছে, ম্যাথামেটিক্সের কোনো ফর্মুলার ব্যাপার নয়, যেটা আমরা করি nx টু দি পাওয়ার n-1, সেটা আমরা করেছি। তাহলে এবার একটু সাজিয়ে গুজিয়ে লিখি, 1 মাইনাস এটা দাঁড়ালো, তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়ালো, এইচ কিউব ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই 2g। এইচ কিউব ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই 2g হওয়ার ফলে তাহলে এইচ ইকুয়ালস টু কি দাঁড়াবে, কিউ স্কোয়ার বাই 2g, সরি জি, 2 তো অলরেডি এখানে কেটে যাচ্ছে, কিউ স্কোয়ার বাই জি হোল টু দি পাওয়ার 1/3, তাই তো? কিউ স্কোয়ার বাই জি হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এই যে এইচটা বেরোলো স্পেসিফিক এনার্জিটাকে মিনিমাম করে, দ্যাট এইচ ইজ আওয়ার কি, ক্রিটিক্যাল ডেপথ। কি লেখা রয়েছে, বাট হোয়েন স্পেসিফিক এনার্জি ইজ মিনিমাম দ্য ডেপথ ইজ ক্রিটিক্যাল, যেটা আমরা বললাম এক্ষুনি, অ্যান্ড ইজ ডিনোটেড বাই এইচ সাফিক্স সি। হেন্স ক্রিটিক্যাল ডেপথ ইজ এইচ সি ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই জি হোল টু দি পাওয়ার 1/3। বুঝতে পারলি? এই অবধি ক্লিয়ার প্রত্যেকের ক্রিটিক্যাল ডেপথ? হ্যাঁ রে, কারো কোনো কনফিউশন? না স্যার। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। তাহলে আমরা ক্রিটিক্যাল ডেপথটা দেখলাম, এবার ক্রিটিক্যাল ডেপথ যদি থাকে তাহলে সেই ডেপথের রেসপেক্টে ক্রিটিক্যাল ভেলোসিটিও হবে। কেন ক্রিটিক্যাল ভেলোসিটি হবে, যেই ডেপথে আমার একটা ডেপথে বললাম ওই ডেপথে হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ, তাহলে সেই সময় যে ভেলোসিটিতে ফ্লোটা যাবে সেই ভেলোসিটিকে আমরা কি বলবো, ক্রিটিক্যাল ভেলোসিটি। দিয়ে রিপ্রেজেন্ট করছি হাইট। The velocity of flow at the critical depth is known as critical velocity. It is denoted by v suffix c. তাহলে আমরা অলরেডি hc মানে কি পেলাম, কিউ স্কোয়ার বাই জি হোল টু দি পাওয়ার 1/3। এইবার দুই দিকে আমি কিউব করে দিলাম, এটা 1/3 ছিল তো, ওই জন্য দুই দিকে আমি কিউব করে দিলাম, তাহলে কি হবে, hc এর কিউব হয়ে যাবে, আর ওটা 1/3 আর 3 দিয়ে মানে কিউব করলে ওটা 1 হয়ে যাবে, মানে কিউ স্কোয়ার বাই জি পড়ে থাকলো। তাহলে জি এটাকে ওই দিকে গুণ করে দিলাম, তাহলে জি ইন্টু এইচ কিউব ইকুয়ালস টু কি দাঁড়ালো, কিউ স্কোয়ার। ওকে, এই অবধি প্রত্যেকে ক্লিয়ার?
এইবার এই যে স্মল কিউ স্কোয়ার লেখা আছে, বাট স্মল কিউ মানে আমরা কি জানি, একটু আগে আমরা বললাম স্মল কিউ মানে হচ্ছে ডিসচার্জ পার ইউনিট উইথ, তাই তো, মানে ক্যাপিটাল কিউ বাই বি। দেখ এখানে লেখা রয়েছে ক্যাপিটাল কিউ বাই বি। এই ক্যাপিটাল কিউ মানে আবার কি, ডিসচার্জ, টোটাল ডিসচার্জ। আর টোটাল ডিসচার্জ মানে আমরা অলরেডি কি জানি, এরিয়া ইনটু ভেলোসিটি। দেখ লেখা রয়েছে এরিয়া ইনটু ভি। আর স্মল বি মানে উইথ, যেটা যেরকম ছিল ওটা রকম রেখে দিলাম। তাহলে আমার কি দাঁড়ালো, এরিয়াটাকে আমরা আবার কি লিখতে পারি, এটা কি ধরনের চ্যানেল, জিওমেট্রিটা কিরকম, রেক্টাঙ্গুলার চ্যানেল, তাহলে এর এরিয়া কত হবে, বি ইন্টু এইচ। দেখ লেখা রয়েছে বি ইন্টু এইচ, তার সঙ্গে অলরেডি ভি মাল্টিপ্লাই হবে ডিভাইডেড বাই ভি, বি স্মল বি। তাহলে নিচে স্মল বি উপরে স্মল বি, দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, কেটে গেল, পরে থাকলো কে এইচ ইন্টু ভি। তাহলে যেহেতু এটা ক্রিটিক্যাল সেকশন নিয়ে আলোচনা করছি, তাহলে এইচটা কি হয়ে যাবে, এইচ সাফিক্স সি ক্রিটিক্যাল ডেপথ, আর ভিটা ভেলোসিটিটা কি হয়ে গেল, ক্রিটিক্যাল ভেলোসিটি, দ্যাট ইজ ভি সাফিক্স সি। তাহলে এইচ সি আর ভিসি আমার হয়ে গেল স্মল কিউ ইকুয়ালস টু। নেক্সট কি বলছে, সাবস্টিটিউটিং দিস ভ্যালু অফ কিউ ইন ইকুয়েশন 1। ইকুয়েশন 1 কোনটা ছিল, একটু আগে আমরা যেটা দেখলাম, ইকুয়েশন 1 মানে আগের পাতায় চলে যায়। ইকুয়েশন 1 মানে কোনটাই, যে জি এইচ কিউব ইকুয়ালস টু কিউ স্কোয়ার। এই কিউ স্কোয়ারের জায়গায় আমি এবার এই যে কিউ এর ভ্যালুটা বার করলাম, এইচ সি ইন্টু, তাহলে জি এইচ কিউবটা যেমন ছিল থাক, এইচ সি ইন্টু ভিসি, তার আবার উপরে কি হোল স্কোয়ার হলো। তাহলে এবার হোল স্কোয়ার আছে, ওটাকে স্কোয়ার করে দিলাম, এইচ সি স্কোয়ার ইন্টু ভিসি স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, দেখ এই এইচ সি স্কোয়ারটা আর এদিকে এইচ সি কিউব আছে, তাহলে একটা এইচ সি পড়ে থাকবে এইদিকে, আর ওইদিকে যেমন ভিসি স্কোয়ারটা ছিল ভিসি স্কোয়ার পড়ে থাকবে। তাহলে কি দাঁড়ালো, জি ইন্টু এইচ সি, হ্যাঁ, জি ইন্টু এইচ সি ইকুয়ালস টু রুট আন্ডার জি ইন্টু এইচ সি, মানে কি, টু গ্র্যাভিটি ইনটু ক্রিটিক্যাল ডেপথের মাল্টিপ্লিকেশনের রুট। বোঝা গেল, ভিসি ইকুয়ালস টু জিএইচ কি করে এলো। তাহলে এই যে ভিসির ভ্যালু, এটা কি, এটা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটির ভ্যালু। তাহলে এই যে ভ্যালুগুলো, ডিরাইভেশন গুলো আসতেও পারে নাও আসতে পারে, ছোট ছোট ডিরাইভেশন, কঠিন কিছু নয়, কিন্তু এই ভ্যালুগুলো বা এই ফর্মুলেশন গুলো আমার কিন্তু মনে রাখতে হবে, এই কারণে না এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম আসবে। এই যে কিরকম মনে রাখতে হবে, এই একটু আগে আমরা দেখলাম ক্রিটিক্যাল ডেপথ এইচ সি এর ভ্যালু হচ্ছে কিউ স্কোয়ার বাই জি হোল টু দি পাওয়ার 1/3, এটা একটা মনে রাখার বিষয়। আর স্পেসিফিক এনার্জি ইকুয়েশনটা তো মনে রাখতেই হবে। প্লাস এখনই আমরা বার করলাম কি, ক্রিটিক্যাল ভেলোসিটি ভিসি ইকুয়ালস টু রুট ওভার জিএইচসি। কারণ পরীক্ষার সময় যদি আমার ডিরাইভেশন না দিয়ে ডাইরেক্ট যদি আমার অঙ্ক দেয়, তখন তো আমরা ডিরাইভ করতে বসতে পারবো না, সময় থাকবে না তোটা। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, ক্রিটিক্যাল ভেলোসিটি আর ক্রিটিক্যাল ডেপথ। নেক্সট এই দুটোকে কাজে লাগিয়ে আমরা কি বার করব, মিনিমাম স্পেসিফিক এনার্জি। মিনিমাম স্পেসিফিক এনার্জি মানে এই যে ইকুয়েশনটা, ইকুয়ালস টু এইচ প্লাস কিউ স্কোয়ার বাই 2g এইচ স্কোয়ার। এইখানে আমরা এবার এইচ সি এর ভ্যালুটা বসিয়ে দেবো, মানে ক্রিটিক্যাল যে ডেপথ সেই ভ্যালুটাকে বসিয়ে দেবো। তাহলে যখন কোনো এনার্জিকে আমরা মিনিমাম বলবো, তখন নর্মাল ডেপথটা ট্রান্সফার হয়ে কি হয়ে যাবে, নর্মাল ডেপথ ট্রান্সফার হয়ে যাবে হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ, যেটা হচ্ছে আমার এইচ সাফিক্স সি। সেটা এবার দেখ কি লেখা রয়েছে, এইচ সাফিক্স সিটা বসিয়ে দিলাম, এইচ এর জায়গায় এইচ সি। এবার এইচ সির ভ্যালুটা আমি এবার এখানে পুট করে দেবো, দ্যাট ইজ অলরেডি ডিফাইন্ড কিউ স্কোয়ার বাই জি হোল টু দি পাওয়ার 1/3। এদিকে দুটো দিকে আমরা কিউব করে নিলাম। এই কিউ স্কোয়ার বাই জির ভ্যালুটা কোথায় বসালাম, আগের ইকুয়েশনে। এই কিউ স্কোয়ার বাই জি যে কি বসাবো, এইচ সি এর কিউব, তাহলে উপরে এইচ সি কিউব আর নিচে এইচ সি এর স্কোয়ার। তাহলে ক্যান্সেল আউট হয়ে গেলে কি পড়ে থাকবে, একটা এইচ সি পড়ে থাকবে। তাহলে এইচ সি প্লাস এইচ সি বাই 2, মানে 1 প্লাস 1/2, একের সঙ্গে একের 2 যোগ করলে কত হয়, 3 এর 2 হয়, তাহলে 3/2 এইচ সি। তার মানে মিনিমাম এনার্জি হচ্ছে 1.5 টাইমস অফ 3/2, মানে কত 1.5, তো তাহলে 1.5 টাইমস অফ কার ক্রিটিক্যাল ডেপথ। তাহলে মিনিমাম স্পেসিফিক এনার্জি হচ্ছে 1.5 টাইমস অফ ক্রিটিক্যাল ডেপথ এইচ সি। এটা তো অঙ্কের ক্ষেত্রে লাগবেই, আবার শর্ট কোশ্চেনও দিতে পারে, মানে মিনিমাম এনার্জি ইকুয়ালস টু 1.5 টাইমস 2 টাইমস 0.5 টাইমস, এরকম করে আমার কিন্তু শর্ট কোশ্চেনও থাকতে পারে। দেখ 3/2 মানে কি 1.5 অফ এইচ সি। এইচ সি মানে কি, আমরা
আমাদের ক্রিটিক্যাল ডেপথ। তাহলে আমরা এই স্পেসিফিক এনার্জি ইকুয়েশন সেখান থেকে তিনটে আলাদা আলাদা জিনিস বার করলাম। প্রথমত হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ ডিফাইন্ড বাই এইচ সাফিক্স সি, ক্রিটিক্যাল ভেলোসিটি ডিফাইন্ড বাই ভি সাফিক্স সি, অ্যান্ড মিনিমাম এনার্জি ই মিনিমাম, যেটাকে আমরা 3/2 এইচসি দিয়ে আমরা ডিফাইন করছি। তিনটে জিনিস এখান থেকে হয়ে গেল। এবার এর পরে কিছু নিউমেরিক্যাল আছে, যেরকম আমরা এই যে ফর্মুলাগুলো পড়লাম বা ডিরাইভেশনগুলো দেখলাম সেগুলো ইউজ করে, সহজ খুব, কোনো কঠিন নেই। যদি দেখতে চাস একটা দেখে দিতে পারি, নিজেরাও দেখে নিতে পারিস। বড় সড়ো আছে, এটাই বলে দিই তাহলে, দেখ বড় সড়ো লাগছে। আচ্ছা, এই অবধি বুঝতে পেরেছিস? তাহলে আমি নিউমেরিক্যালটাই যাব। কোনো কনফিউশন এইটুকু থিওরিতে কারো কোনো? কোথায় গেলি রে বাকিরা সব? না স্যার। না স্যার। এ কোথায় গেল? ওই যে কি যেন নাম ছিল, যা ওর নামটাই ভুলে গেলাম। রূপেশ যাদব, আছিস রে? হ্যাঁ স্যার আছি। সব ঠিক আছে তো? সব ঠিক আছে স্যার। ওকে। তো বাড়ি থেকে ক্লাস করছিস না যেখানে কাজ করিস সেখানে থেকে ক্লাস করছিস? স্যার যেখানে কাজ করি ওখানেই আছি। ও, ক্লাস করতে দিচ্ছে তাহলে, তাই তো? যাক, ঠিক আছে। মাঝে মধ্যে একটা দুটো ক্লাস তো অসুবিধা নেই। আর কে কে আছে দেখি অনলাইনে, দেখে নি। রিভি তো এখনো রেসপন্স দিল না, মনে হয় এখনো ঘুমোচ্ছে। স্যার আছি। স্যার আছি। ওই আছিস? হ্যাঁ স্যার। এর আগে কোথায় ছিলিস? একবার তোকে ডেকেছিলাম। ও স্যার, তখন হয়তো খেতে গেছিলাম, মা ডাকছিল। ওরে বাপরে! ও, তোর তো আবার টাইমলি না খেলে আবার অসুস্থ হয়ে যায়। ঠিক না আছে। স্যার, এরকম। আরে খেতে খেতেও তো ক্লাস করা যায়, এটা তো অনলাইন ক্লাস। হ্যাঁ স্যার, তখন গেছিলাম হয়তো, তাই শুনতে পাইনি। আচ্ছা, ঠিক আছে, ওকে। রিভি কিন্তু খাওয়া দাওয়া গুলো টাইমলি করে, ক্লাস টাইমলি করুক না করুক, ওখানে একটা রুটিন রাখা করা রয়েছে আলাদা করে। যাই হোক, আমরা আবার চলে আসি আমাদের টপিকে। আচ্ছা, এবার একটা নিউমেরিক্যাল প্রবলেম বলে দিই, কেননা নিউমেরিক্যাল প্রবলেমও আসে খুব এখান থেকে। একটু দেখ প্রবলেম নাম্বার 16.35 যেটা রয়েছে। কি বলেছে তোরা একটু? আচ্ছা, তোদের মোবাইলের স্ক্রিনে তো জুম করা যাচ্ছে তো পিডিএফটা? হ্যাঁ স্যার, জুম করা যাচ্ছে। হ্যাঁ, ওটাই বলছি। মানে তোদের কোনো একটা লেখা বা ওয়ার্ড যদি বুঝতে না পারিস, তোরা একটু জুম করে দেখে নে। হ্যাঁ, সব জায়গায় তো আমার কারসারটা ওইভাবে ইয়ে করা যাচ্ছে না, তোরা একটু সেই জায়গাটা জুম আউট জুম ইন করে দেখে নে ভ্যালুগুলো, বা কোনো বুঝতে অসুবিধা হলে। কি লেখা রয়েছে? দ্য ডিসচার্জ অফ ওয়াটার থ্রু এ রেক্টাঙ্গুলার চ্যানেল। বলে দিল কি ধরনের চ্যানেল, রেক্টাঙ্গুলার চ্যানেল। উইথ কত বলে দিয়েছে? 8 মিটার। আর ডিসচার্জ বলে দিয়েছে 15 মিটার কিউব পার সেকেন্ড। আর ডেপথ অফ দ্য ফ্লো অফ ওয়াটার কত বলেছে? 1.2 মিটার। ক্যালকুলেট স্পেসিফিক এনার্জি অফ দ্য ফ্লোয়িং ওয়াটার, মানে ই বার করতে হবে। ক্রিটিক্যাল ডেপথ অ্যান্ড ক্রিটিক্যাল ভেলোসিটি মানে এইচসি আর ভিসি বার করতে হবে। আর ভ্যালু অফ মিনিমাম স্পেসিফিক এনার্জি মানে ই মিনিমাম বার করতে হবে। এক খুব সহজ অঙ্ক। যে ফর্মুলেশনগুলো আমরা পড়লাম সবগুলো জাস্ট ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দেবো, একদম অঙ্ক অ্যান্সার বেরিয়ে যাবে। এই ফ্লুইড মেকানিক্সে এই চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক করা একটু সুবিধা, মানে একবার যদি বুঝে যাস ব্যাপারগুলো, মানে কোনো বিরাট কিছু কনসেপ্টের ব্যাপার নেই, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে এর অ্যান্সার বেরিয়ে যাবে। তো দেখ কিভাবে কি করেছে, খুব ইজি। ক্যাপিটাল, আগে আমরা বলেছিলাম ক্লাস করানোর সময়, যখনই কোনো অঙ্ক আমরা শুরু করব, কি কি ডেটা আমার দেওয়া রয়েছে, গিভেন ডেটা, সেগুলোকে আমরা লিখে নেবো, তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হয়। তাহলে ডিসচার্জ ক্যাপিটাল কিউ 15 মিটার কিউব পার সেকেন্ড লেখা রইলো। উইথ বলে দিয়েছে, উইথ মানে স্মল বি মানে 8 মিটার, সেটা লেখা রয়েছে। আর হাইট বা ডেপথ অফ ফ্লো কত? এইচ, সেটা 1.2 মিটার। তাহলে ডিসচার্জ পার ইউনিট কত? স্মল কিউ, ক্যাপিটাল কিউ বাই বি, 15কে 8 দিয়ে ভাগ করবো, একটা ভ্যালু পেলাম। ভেলোসিটি কি করে বার করব? ভেলোসিটি মানে টোটাল ডিসচার্জ কত? 15। এরিয়া মানে বি ইন্টু এইচ, বি এর ভ্যালু 8, এইচ এর ভ্যালু 1.2, ভাগ করলাম, একটা ভ্যালু বেরোলো। তাহলে ভেলোসিটি আমরা বার করে নিলাম। ভেলোসিটি বার করার পর স্পেসিফিক এনার্জি বার করতে হবে, যেটা আমার ফার্স্ট অ্যান্সার বার করতে বলেছে। স্পেসিফিক এনার্জি অফ দ্য ফ্লোয়িং ওয়াটার এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2g। তাহলে এইচ এর ভ্যালু 1.2, ভি এর ভ্যালু একটাকে বার করলাম, সেটা এখানে বসালাম। আর 2 ইন্টু জি এর ভ্যালু 9.2 আমরা জানি, এটাকে মানে সিম্পলিফাই করলে এই 1.324, এটা একটা অ্যান্সার এলো। তাহলে খুব ইজিলি স্যার এটা আমার কি বেরোলো? স্যার হ্যাঁ বল, কে বলছিস? বলছি স্যার, এইচ এর মানটা কি সবসময় দেওয়া থাকবে?
অবশ্যই ডেপথ অফ দ্য ফ্লো 1.2 মিটার যদি আমার না দেওয়া থাকে তাহলে তো আমার অঙ্ক বেরোতে পারবে না, এগোতে পারবো না। না দেখ এই যে কোশ্চেনে দেখ, তোর একটু জুম করে দেখে নে, ডেপথ অফ দ্য ফ্লো অফ ওয়াটার 1.2 মিটার দেওয়া থাকবে। মানে সাফিসিয়েন্ট ডেটা যদি আমার দেওয়া না থাকে তাহলে আমি কি করে এগোবো, তাই না? আমার কোনো একটা ফর্মুলা যখন ভ্যালু পুট করব, সমস্ত আননোন যেনগুলো নোন থাকে, তাহলে তো আমার এগোতে পারবো না। ওই জন্য অলরেডি এইচ না দেওয়া থাকলে তো আমরা এখানে এরিয়া দিতে পারতাম না, তাই না? এই যে আগের লাইনে ভেলোসিটি অফ দ্য ফ্লো বার করার সময় এরিয়ার জায়গায় আমরা স্মল বি ইন্টু এইচ লিখেছি, দেখ কারসারটা যেখানে মুভ করছে। তাহলে ওই যে এইচ এর যদি ভ্যালু না দেওয়া থাকতো তাহলে তো আমি এখান থেকে ভেলোসিটি অফ দ্য ফ্লো বার করতে পারতাম না। আর ভেলোসিটি অফ দ্য ফ্লো বার করতে না পারলে স্পেসিফিক এনার্জি বার করার কোনো প্রশ্নই ওঠে না। বুঝতে পারলি? ওকে, আচ্ছা, তাহলে আমরা ই বার করে নিলাম। আচ্ছা, এখানে একটা দেখার মানে লক্ষ্য করার বিষয়, এই যে স্পেসিফিক এনার্জি ইউনিট কি হবে, দেখ কি লেখা রয়েছে অ্যান্সারে, মিটার লেখা রয়েছে। কেন মিটারে লেখা রয়েছে কে বলতে পারবে? হেডের রেসপেক্টে স্যার। ঠিক, এগুলো প্রত্যেক এই যে এনার্জিটা প্রত্যেকটা হচ্ছে আমার কিন্তু হেড অ্যাকচুয়ালি, কাইনেটিক হেড, ভেলোসিটি হেড, পোটেনশিয়াল হেড। আর হেড মানে কি, কোন একটা হাইট মানে কোন একটা ডিস্টেন্সে ইউনিট হবে, ওই জন্য অ্যান্সারটা কিন্তু মিটার। তোরা এখানে এনার্জি বলে কিলো নিউটন পার মিটার স্কোয়ার বা এরকম নিউটন পার সেমি স্কোয়ার লিখে চলে আসিস না, এটা কিন্তু অ্যান্সারে আমার ইউনিটের জায়গায় মিটার লিখবি। ওকে, আচ্ছা, স্পেসিফিক এনার্জি বেরিয়ে গেল। তারপরে ক্রিটিক্যাল ডেপথ মানে এইচসি, দেখ লেখা রয়েছে স্ক্রিনে। এইচসি যেটা ফর্মুলা আমরা একটু আগে দেখলাম, কিউ স্কোয়ার বাই 2g, মানে সরি কিউ স্কোয়ার বাই জি হোল টু দি পাওয়ার 1/3। সেই ভ্যালুটা, সেই ফর্মুলায় জাস্ট আমি কি করব, ভ্যালুগুলোকে বসিয়ে দেবো। দেখ স্মল কিউ অলরেডি বার করেছি, এই যে ডিসচার্জ পার ইউনিট উইথ স্মল কিউ এর ভ্যালু 1.875, সেই ভ্যালুটা এখানে পুট করলাম। আর জি এর ভ্যালু তো আমরা জানি, যেটাকে ক্যালকুলেটারে ইয়ে করে ভ্যালুটা বেরোলো 0.71। এটাও বেরিয়ে গেল ক্রিটিক্যাল ডেপথ বেরিয়ে গেলে সেই ভ্যালুটাকে কাজে লাগাবো কোথায়, ক্রিটিক্যাল ভেলোসিটির জন্য ভিসি। ভিসি মানে কি, রুট আন্ডার জি ইন্টু এইচসি। জি এর ভ্যালু আমরা জানি, এইচসির ভ্যালু আগে বার করলাম, বসিয়ে দিলাম, আমার ভিসি ক্রিটিক্যাল ভেলোসিটি বেরিয়ে গেল। এবার ক্রিটিক্যাল ভেলোসিটি আর ক্রিটিক্যাল ডেপথ যদি বেরিয়ে যায় তাহলে আমার লাস্ট কি বাকি থাকলো, অঙ্কে জানতে চেয়েছে মিনিমাম স্পেসিফিক এনার্জি, মানে ই মিনিমাম। আগে যে স্পেসিফিক এনার্জি বার করেছিলাম সেটা হচ্ছে ওভারঅল স্পেসিফিক এনার্জি বা টোটাল স্পেসিফিক এনার্জি, দেখে আমরা টোটাল ই দিয়ে রিপ্রেজেন্ট করছি। লাস্ট আমার জিনিসটা যে ই মিনিমাম। ই মিনিমাম কি হবে, যেটা আমরা বার করেছি 3/2 বা 1.5 টাইমস অফ এইচসি ক্রিটিক্যাল হাইটের। তাহলে সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, একটা ভ্যালু বেরিয়ে গেল। তাহলে বোঝা গেল খুব ইজি অঙ্ক, এর মধ্যে বিরাট কিচ্ছু নেই, কোনো মাথা বিশাল কিছু খাটানোর ব্যাপার নেই। কিন্তু আমাকে ওই নিউমেরিক্যাল ইয়েগুলো বা ইয়ে মানে ডিরাইভেশনের ইয়েগুলো ভ্যালুগুলো মনে রাখতে হবে, নাহলে মুশকিল হয়ে যাবে। এরকমই স্ট্রেট ফরওয়ার্ডে কিন্তু অঙ্ক এখান থেকে থাকবে, বারবার বলছি, ভালো করে দেখে নিস। যদি নেক্সট বুঝতে না পারিস অন্য কোনো অঙ্কগুলো আমাকে নেক্সট ক্লাসে বলে দিবি। আচ্ছা, এটা গেল। নেক্সট হচ্ছে হ্যাঁ ক্রিটিক্যাল ফ্লো। আচ্ছা, এই ক্রিটিক্যাল এনার্জি এগুলো গেল, এরপরে আসছে ক্রিটিক্যাল ফ্লো। ক্রিটিক্যাল ফ্লো এর ব্যাপারটা অলরেডি আমি মনে হয় পড়িয়েছিলাম ক্লাসে, ফ্রুট নাম্বার পড়িয়েছিলাম ক্লাসে, ফ্রুট নাম্বার তো মনে হয় পড়িয়েছিলাম। যাক আমি আবার বলে দিচ্ছি কি বলছে। ক্রিটিক্যাল ফ্লো কাকে বলবো, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্যাট ফ্লো অ্যাট হুইচ দ্য স্পেসিফিক এনার্জি ইজ মিনিমাম অর দ্য ফ্লো করেসপন্ডিং টু ক্রিটিক্যাল ডেপথ ইজ ডিফাইন্ড অ্যাজ ক্রিটিক্যাল ফ্লো। মানে কি, যে স্পেসিফিক এনার্জি মিনিমাম যেটাকে বললাম যে ফ্লো এর রেসপেক্টে, সেই ফ্লোটাকে বলে দেবো ক্রিটিক্যাল ফ্লো। অথবা যে ক্রিটিক্যাল ডেপথের রেসপেক্টে যে ফ্লোটা হবে সেটাকে আমরা কি বলবো, ক্রিটিক্যাল ফ্লো। মানে ক্রিটিক্যাল ডেপথ অথবা ক্রিটিক্যাল মিনিমাম স্পেসিফিক এনার্জি, এই দুটো টার্ম যদি থাকে তখন তার সাপেক্ষে যে ফ্লোটা হবে তাকে বলবো হচ্ছে কি ক্রিটিক্যাল ফ্লো। এবার এই যে ভি ইকুয়ালস টু ভিসি ইকুয়ালস টু, আমরা অলরেডি কি দেখলাম, ক্রিটিক্যাল ভেলোসিটি ইকুয়াল টু রুট ওভার অফ জি ইন্টু এইচসি। এই যে ভিসি বাই তাহলে রুট ওভার জি এইচসি ইকুয়াল টু 1, তাহলে এই যে ভিসি রুট আন্ডার জি এইচসি, এটাকে বলা হয় ফ্রুট নাম্বার। তাহলে এটা হঠাৎ করে এটা কি করে আসলো না, যখন আমার মনে পড়ছে এখনো, আমি যখন ফার্স্ট ওপেন চ্যানেল ফ্লো পড়িয়েছিলাম তোদের ফ্রুট নাম্বারটা পড়িয়েছিলাম এফ ই। এই এফ ইর ভ্যালু মনে আছে, ভি বাই কি ছিল, রুট ওভার জি ডি।
ভি বাই রুট আন্ডার জি সাফিক্স জি ইন্টু ডি। তাহলে এখানে সেম জিনিসই হয়েছে, ভি এর জায়গায় কি হয়ে গেছে ক্রিটিক্যাল ভেলোসিটি, যেহেতু এটা ক্রিটিক্যাল ফ্লো, তাহলে ভি যে কি হয়ে গেল ভি সি, আর জি তো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কনস্ট্যান্ট টার্ম, দ্যাট উইল রিমেন কনস্ট্যান্ট। এইচ সি মানে ওখানে ডি ছিল, ডি মানে ডেপথ অফ ফ্লো ছিল, এখানে ডি এর জায়গায় কি হয়ে গেল এইচ সাফিক্স সি মানে ক্রিটিক্যাল ভেলোসিটি। তার মানে মেন যে মাদার ফর্মুলা সেটা একই থাকলো, কিন্তু ভ্যারিয়েশন কেন হলো এরকম ফুট নাম্বারটা, কেননা আমরা এখানে ক্রিটিক্যাল ফ্লোর সাপেক্ষে এটাকে কনসিডার করছি আমার ফুট নাম্বারটাকে। তাহলে এই ফুট নাম এই যে লেখা রয়েছে, তাহলে ফুট নাম্বার এফ আর ও ইউ ডিই, ফ্রুট নাম্বার এফির ভ্যালু যদি 1 হয় তখন তাকে আমরা বলবো ক্রিটিক্যাল ফ্লো, আর যদি এফির ভ্যালু 1 থেকে কম হয় তখন তাকে আমরা কি বলবো, আর 1 থেকে বেশি হলে তখন তাকে আমরা কি বলবো সেটা আমরা নেক্সট এতে দেখছি। দেখ লেখা রয়েছে এখানটাতে, কি লেখা রয়েছে স্ক্রিনে দেখ। স্ট্রিমিং 3 ধরনের ফ্লো এখানে আছে। একটা তো আমরা অলরেডি দেখলাম ক্রিটিক্যাল ফ্লো, যখন ফ্রুট নাম্বারের ভ্যালু কি হবে 1 হবে, এবার 1 এর থেকে কম হলে কি হবে সেটা দেখা রয়েছে দেখ। স্ট্রিমিং ফ্লো অর সাবক্রিটিক্যাল ফ্লো অর ট্র্যাঙ্কুইল ফ্লো, মানে 3টে ফ্লোর একই নাম। তো যদি মনে রাখার সুবিধার জন্য শুধু মনে রাখবি এই সাবক্রিটিক্যাল ফ্লোটা, বাকিগুলো মনে রাখলে ভালো, বাট যেটা সব থেকে প্রয়োজন মনে রাখার সাবক্রিটিক্যাল, আর পরেরটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল। তাহলে সাব মানে কি কম কোনো একটা জিনিস, তাহলে কম মানে কি ফুট নাম্বারের ভ্যালু 1 থেকে কম হবে। দেখ লেখা রয়েছে ফর দিস টাইপ অফ ফ্লো, এই লাস্ট লাইনটা দেখ এটার আন্ডারে, দেখ এই জায়গাটায় ফর দিস টাইপ অফ ফ্লো দ্য ফ্রুট নাম্বার ইজ লেস দ্যান 1। এখানে দেখ এই ফ্রুট নাম্বারটা লেখা রয়েছে লেস দ্যান 1, দ্যাট ইজ এফ ই লেস দ্যান 1.0, মানে 1 থেকে কম। তাহলে কি লেখা রয়েছে হোয়েন দ্য ডেপথ অফ দ্য ফ্লো ইজ গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল ডেপথ, depth of the flow is greater than the critical depth, then the flow is said to be subcritical flow or streaming flow or tranquil flow। ক্রিটিক্যাল ডেপথের থেকে কিন্তু বড় হতে হবে তবেই হবে সাবক্রিটিক্যাল ফ্লো, কিন্তু ফুট নাম্বারটা হবে 1 থেকে কম। কেন এরকম কন্ট্রাডিক্টরি ব্যাপার, এদিকে তাকা, আগেরটার দিকে চলে যাই, আগের পাতাতেই দেখ এইচসির যে ভ্যালুটা, এই এইচসির ভ্যালু যদি 1 থেকে বেশি হয় তবেই না আমার নিচের ভ্যালুটা বাড়বে, আর নিচের ভ্যালুটা বাড়া মানে কি, নিচের ভ্যালুটা বাড়া মানে হচ্ছে আমার ফুট নাম্বারের ভ্যালুটা কমবে না বাড়বে, ফুট নাম্বারের ভ্যালুটা অবভিয়াসলি কমবে। এবার আমি কি চাইছি কম, কম হলে সাবক্রিটিক্যাল হবে, আর কম কখন হবে যদি এইচসি ভ্যালুটা বাড়ে। এবার এইচসি ভ্যালু বাড়া মানে কি 1 থেকে বেশি হবে, কেন 1 হয়ে গেলে কি হবে, 1 হয়ে গেলে তো এটা তো ক্রিটিক্যাল ফ্লো হয়ে গেল। তাহলে ব্যাপারটা বুঝতে পারলি তো, এই জায়গাটা আবার আমি রিপিট করছি, এই যে সাবক্রিটিক দুটো মেন ফ্লো এখানে, অ্যাকচুয়ালি 3টে, মানে ডিভিশনটা 3টে, মানে আর 1 থেকে বেশি হয় যদি ফ্রুট নাম্বার তখন তাকে আমরা কি বলছি, দেখ লেখা রয়েছে পরের ইয়েটাই, পরের সেগমেন্টটায় সুপার ক্রিটিক্যাল ফ্লো অর শুটিং ফ্লো অর টরেনশিয়াল ফ্লো, এফ ই গ্রেটার দেন 1। তাহলে তার ক্ষেত্রে ডেপথ অফ ফ্লো ক্রিটিক্যাল এর থেকে কম হবে না বেশি হবে, অবশ্যই কম হবে। দেখ এখানে কি লেখা হয়েছে হোয়েন দ্য ডেপথ অফ ফ্লো ইন এ চ্যানেল ইজ লেস দ্যান দ্য ক্রিটিক্যাল ডেপথ, এইচসি থেকে কম হবে। এইচসি থেকে কম হওয়া মানে কি, আবার আমি আগের পাতায় যাই, এইচসি থেকে কম হওয়া মানে কি, এই জায়গাটা দেখ 1 থেকে কম হয়ে গেল, তার মানে কি নিচের ভ্যালুটা বেড়ে গেল, এই সরি নিচের ভ্যালুটা কমে গেল, কমে যাওয়া মানে কি টোটাল ভ্যালুটা কি বাড়বে, এফির ভ্যালু বাড়বে। তাহলে তোরা যে কোনো একটা মনে রাখতে পারিস, প্রথমত হচ্ছে এফির ভ্যালু 1 থেকে কম মানে সাবক্রিটিক্যাল, এফি ভ্যালু 1 থেকে বেশি মানে সুপার ক্রিটিক্যাল। আর এটা গেল উইথ রেসপেক্ট টু ফ্রুট নাম্বার। এবার যদি তোরা ক্রিটিক্যাল ডেপথের সাপেক্ষে মনে রাখতে চাস, তাহলে যেটা এফির সাপেক্ষে হয়েছে এটা তার উল্টো, মানে ক্রিটিক্যাল ডেপথের থেকে যদি বেশি হয় ডেপথ অফ ফ্লো তখন আমরা কি তাকে কি বলবো, তখন তাকে আমরা বলবো সাবক্রিটিক্যাল ফ্লো। ক্রিটিক্যাল ডেপথের থেকে যদি কম হয় ডেপথ অফ ফ্লো তখন তাকে আমরা কি বলবো সুপার ক্রিটিক্যাল ফ্লো। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে কোশ্চেন আসে খুব, ভাই বুঝতে পেরেছিস? নাহলে আবার রিপিট করবো এই জায়গাটা। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, স্যার ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, কোনো অসুবিধা হলে আমাকে বলবি, যার যেখানে সমস্যা। বেশ, এখানে অল্টারনেট ডেপথ এই জায়গাটা দরকার নেই অত, যেটা দরকার আমি সেটাই বলবো। কিছু নিউমেরিক্যাল আছে ওই একই জিনিস দিয়ে দেখে নিস। নেক্সট টপিক হচ্ছে 16.8 এ চলে আই।
এটাও খুব ইম্পর্টেন্ট টপিক। 2 নম্বর 3 নম্বরের জন্য জিজ্ঞেস করে হাইড্রোলিক জাম্প। হয়তো টার্মটা শুনেও থাকবি। হাইড্রোলিক জাম্পটা কি জিনিস? জাম্প মানে কি? লাফানো, তাই তো? জাম্প JUMP, জাম্প মানে হচ্ছে লাফাচ্ছে। তাহলে এখানে লাফাচ্ছে কে? ফ্লুইডটা লাফাবে, মানে ফ্লুইড যখন ফ্লো হবে। তাহলে ফ্লুইড জাম্প করে কখন? নর্মালি যদি কোনো একটা ওপেন চ্যানেলের ভেতর দিয়ে ফ্লুইড ফ্লো করে তখন কি জাম্প করা সম্ভব? অবশ্যই জাম্প করা সম্ভব নয়। কেননা জাম্প কখন করে, মানে আমরা লাফাই কখন? সামনে কোনো একটা রাস্তায় চলতে চলতে কোনো একটা অবস্ট্রাকশন এলো, তখন আমরা সেটাকে লাফ দিই বা জাম্প করি। ঠিক একইভাবে এই ফ্লুইডের ক্ষেত্রেও সেম প্রবলেম। মানে ফ্লুইডটা যখন ফ্লো করছিল এটা ওপেন চ্যানেল দিয়ে, সামনে কোনো একটা অবস্ট্রাকশন চলে এলো। অবস্ট্রাকশন মানে একটা বড় একটা পাথরের চাই চলে এলো, বা সামনে কোনো একটা বাঁধ দিয়েছে কেউ, বাঁধ চলে এলো, মানে বাধা সৃষ্টি হলো। তাহলে কি হবে? জল তো আটকে থাকবে না বা ফ্লুইড তো আটকে থাকবে না, ফ্লুইড তো ফ্লো করবেই। তখন কি হবে? সেই অবস্ট্রাকশনের ওপর দিয়েও ফ্লো করবে। সেই অবস্ট্রাকশনের উপর দিয়ে যখন ফ্লো করবে, দেখে এই ছবিটার দিকে তাকা ভালো করে, একটু জুম করে নিয়ে তোলা ছবিটা সুবিধা মতো করে। কিরকম রয়েছে ব্যাপারটা দেখ। এটা ছবিদের কি দেখা হয়েছিল, প্রথমে যখন কোনো অবস্ট্রাকশন ছিল না, ফ্লুইডটা দেখ, এই দেখ আমি মাউসটা ইয়ে করছি, কাটসাটা মুভ করাচ্ছি, এখানটা দেখ নর্মাল ফ্লো হচ্ছিল। এবার সামনে একটা অবস্ট্রাকশন চলে এলো। অবস্ট্রাকশন কি? একটা ছোট ড্যাম মতো রয়েছে। ড্যাম মানে বুঝিস, এই জায়গায় ছোট দেখ একটা প্রোফাইল দেখানো হয়েছে ড্যামের, এই জায়গাটা ড্যাম মতো রয়েছে। এবার তার সেটা যখন সামনে চলে এলো, তাহলে ফ্লুইডটা কি হবে? তার উপর দিয়ে জাম্প করে আবার আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে। এবার যখনই ফ্লুইডটা সামনে কোনো একটা অবস্ট্রাকশনের উপর দিয়ে এসে আবার নর্মাল আসার চেষ্টা করে, তখন কি হবে? উপর থেকে দেখ এভাবে এটা ফ্রি ফল মতো হবে। এবার ফ্রি ফল মতো হলে প্রথমে কি আগের শেপ নেবে না। প্রথমে দেখ ডেপথটা কমে গেল, কমে তারপর কিছুটা দূর গিয়ে আস্তে আস্তে আবার আগের শেপ নিচ্ছে। তাহলে এই যে ডেপথে চেঞ্জ হলো, দেখ দুটো আলাদা আলাদা সেকশন আঁকা রয়েছে এখানে। 1-1 একটা সেকশন আর একটা 2-2 সেকশন। মানে 1-1 সেকশনে দেখ ডেপথ অফ দ্য ফ্লো ইজ মিনিমাম এন্ড 2-2 সেকশনে ডেপথ অফ দ্য ফ্লো ইজ ম্যাক্সিমাম। তাহলে এই যে ডিফারেন্স অফ flow depth between section 1-1 and 2-2, this difference occur due to the phenomena of hydraulic jump. বোঝা গেল? তাহলে কি হাইড্রোলিক জাম্পের জন্যই আমার দুটো আলাদা সেকশন বা ফ্লুইডের ক্রস সেকশনাল ফ্লোটাই চেঞ্জ হয়ে গেল। কেন না? আমার সামনে একটা অবস্ট্রাকশন ছিল। এবার যদি আমার ডেপথ অফ ফ্লো চেঞ্জ হয়, তাহলে এই 1-1 সেকশন আর 2-2 সেকশনে ফ্লুইডের ফ্লোটাও চেঞ্জ হয়ে যাবে। মানে 1-1 সেকশনের যে ফ্লোটার নাম হবে, সেই ফ্লোটাকে 2-2 সেকশনের হিসেবে একই নাম দিয়ে ডাকবো না। সেই যে দুটো আলাদা আলাদা ফ্লো, সেটাই দেখ এখানে লেখা রয়েছে। আমি এটা বাংলায় বললাম, সেই জিনিসটা এখানে দেখ লেখা রয়েছে। কি বলছে? কনসিডার দ্য ফ্লো অফ ওয়াটার ওভার এ ড্যাম অ্যাজ শোন ইন দ্য ফিগার। মানে ড্যামের ভেতরে ধরো একটা ফ্লুইড ফ্লো হচ্ছে, এটা ফিগারে লেখা রয়েছে। দ্য হাইট অফ দ্য ওয়াটার অ্যাট দ্য সেকশন 1-1 ইজ স্মল। এই স্বাভাবিকভাবে এখানে হাইটটা স্মল। অ্যাজ উই মুভ টুয়ার্ডস ডাউনস্ট্রিম। আচ্ছা, ডাউনস্ট্রিম আপস্ট্রিম মানে জানিস, যেই দিক থেকে জল আসে সেটা আপস্ট্রিম, আর যেই দিকে জল যায় সেই দিকটাকে বলা হয় ডাউনস্ট্রিম। ওকে, মানে উঁচু যে দিকটা সেদিকে আপ, নিচু যে দিকটা সেদিকে ডাউন। কেননা উঁচু থেকে নিচুর দিকে আমার জল ফ্লো করে, আমরা জানি, due to slope difference. The height of the depth water increases rapidly over a short length of the channel. দেখ 1-1 আর 2-2 এই দুটো সেকশনের মধ্যে লেন্থ খুব একটা বেশি নয়, কিন্তু এইটুকু সেকশনের মধ্যে আমার ডেপথ অফ দ্য ফ্লো খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। ওটাই বলছে এখানে, হাইট অফ দ্য ওয়াটার ইনক্রিজেস র্যাপিডলি। র্যাপিডলি মানে খুব দ্রুততার সঙ্গে বা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। This is because at the section 1-1 the flow is a shooting flow. আচ্ছা, শুটিং ফ্লো মানে কি বললাম একটু আগে? ওরা এখানে শুটিং ফ্লো নামটা লিখেছে, দেখে কনফিউজার কিছু নেই। আবার চলে যাচ্ছে আগের জায়গায়। শুটিং ফ্লো মানে কি? এই দেখ, শুটিং মানে হচ্ছে সুপার ক্রিটিক্যাল ফ্লো, আর স্ট্রিমিং ফ্লো মানে হচ্ছে কি সাব ক্রিটিক্যাল ফ্লো। তাহলে 1-1 সেকশনে কি বলছে? আবার চলে আসি ওই জায়গায়, হাইড্রোলিক জাম্পের জায়গায়। হ্যাঁ, 1-1 সেকশনে this is because at the section 1-1 the flow is a shooting flow. As the depth of the water at the section 1-1 is less than the critical depth. তাহলে দেখতে পাচ্ছি যে ডেপথটা খুব কম, তো তাহলে ক্রিটিক্যাল ডেপথের থেকেও কম। আমরা একটু আগে পড়লাম ক্রিটিক্যাল ডেপথের থেকে কম হলে সেই ফ্লোটাকে আমরা কি বলি? সুপার ক্রিটিক্যাল ফ্লো। এখানে সুপার ক্রিটিক্যাল ফ্লো না লিখে লিখেছে শুটিং ফ্লো। তোরা যদি সুপার ক্রিটিক্যাল লিখিস তাতেও কোনো অসুবিধা নেই, সেটাও সেম জিনিস। সুপার ক্রিটিক্যাল লিখলে আমার মতে ভালো হতো, তাহলে বুঝতে সুবিধা হতো। ঠিক আছে, এটা অসুবিধা নেই। তাহলে 1-1 সেকশনে যেহেতু দেখ ডেপথ অফ ফ্লোটা খুব কম, দ্যাট
খুব কম বলতে সেটা ক্রিটিক্যাল ডেপথের থেকেও কম, ওই জন্য আমরা 1-1 সেকশনটায় কি বলছি, ফ্লোটাকে শুটিং ফ্লো। অ্যাজ দ্য ডেপথ অফ দ্য ওয়াটার ইজ লেস দ্যান অ্যাট 1-1 সেকশন লেস দ্যান ক্রিটিক্যাল ডেপথ। এবার কি বলছে, শুটিং ফ্লো ইজ অ্যান আনস্টেবল টাইপ অফ ফ্লো অ্যান্ড ডাজ নট কন্টিনিউ অন দ্য ডাউনস্ট্রিম সাইড। এই যে সুপার ক্রিটিক্যাল ফ্লোটা, এটা আনস্টেবল। এবার কোনো জিনিস যখন আনস্টেবল থাকে সেটা আস্তে আস্তে কি করে, স্টেবল হওয়ার চেষ্টা করে, তাহলে সেটা বেশিক্ষণ ধরে ওই আনস্টেবল অবস্থায় থাকবে না, ওটা এখানে বলেছে। Then the shooting flow will convert itself into a streaming or tranquil flow. আচ্ছা, streaming and tranquil flow মানে কি, সাবক্রিটিক্যাল ফ্লো। তাহলে ফ্লুইডটা 1-1 সেকশন থেকে যত সামনের দিকে 2-2 সেকশনের দিকে এগোচ্ছে, তত তার ফ্লুইডের প্রপার্টি চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস সে সুপার ক্রিটিক্যাল জোন থেকে আস্তে আস্তে সাবক্রিটিক্যাল জোনের মধ্যে এগোচ্ছে। অ্যান্ড যখনই সাবক্রিটিক্যাল ডেপথের দিকে জোনের দিকে যাবে, তখন কি হবে, ক্রিটিক্যাল ডেপথের থেকে আস্তে আস্তে ফ্লুইডের ডেপথটা বাড়া শুরু করবে। তখন কি বলেছে, হেন্স ডেপথ অফ ওয়াটার উইল ইনক্রিজ, স্পষ্টভাবে লেখা রয়েছে। দিস সাডেন ইনক্রিজ অফ ডেপথ অফ ওয়াটার ইজ কল হাইড্রোলিক জাম্প অর এ স্ট্যান্ডিং ওয়েভ। তাহলে বোঝা গেল, এই যে শর্ট লেন্থ অফ এর স্প্যানের মধ্যে যে হঠাৎ করে তার ডেপথটা সুপার ক্রিটিক্যাল রেঞ্জ থেকে সাবক্রিটিক্যাল রেঞ্জে ট্রান্সফার হচ্ছে, দিস ট্রান্সফরমেশন অফ ডেপথ উইদিন এ শর্ট স্প্যান অফ লেন্থ, এটাকে আমরা কি বলবো, হাইড্রোলিক জাম্প অথবা স্ট্যান্ডিং ওয়েভ। হাইড্রোলিক জাম্প মনে রাখলেই হবে, আর একটা নাম হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। বোঝা গেল? তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সিনারিও, মনে রাখতে হবে। ওইটা আরেকবার ডেফিনেশন লেখা রয়েছে এখানে, আমি পড়ে দিই যখন লেখা রয়েছে। কি বলেছে, দ্য রাইজ অফ ওয়াটার লেভেল হুইচ টেক্স প্লেস ডিউ টু ট্রান্সফরমেশন অফ দ্য আনস্টেবল শুটিং ফ্লো, যেটাকে দেখ ব্র্যাকেটে আবার লিখেও দিয়েছে, সুপার ক্রিটিক্যাল টু দ্য স্টেবল স্ট্রিমিং ফ্লো অথবা সাবক্রিটিক্যাল ফ্লো। মানে হাইড্রোলিক জাম্প মানে কি, রাইজ অফ ওয়াটার লেভেল মানে জলের লেভেল বাড়ছে একটা শর্ট স্প্যানে, কেন, সুপার ক্রিটিক্যাল ফ্লো থেকে সাবক্রিটিক্যাল ফ্লোতে চেঞ্জ হচ্ছে। এইটা একটা শর্ট কোশ্চেনও জিজ্ঞেস করে যে হাইড্রোলিক জাম্পের ফলে কি হয়, সুপার ক্রিটিক্যাল থেকে সাবক্রিটিক্যাল হয় না সাবক্রিটিক্যাল থেকে সুপার ক্রিটিক্যাল হয়। আর মনে রাখতে হবে কি, ডেপথ বাড়ছে, এবার ডেপথ কখন বাড়ে, যখন সাবক্রিটিক্যালের দিকে এগোয়। তাহলে প্রথমে কে থাকবে, সুপার ক্রিটিক্যাল ফ্লো, সেখান থেকে চেঞ্জ হয়ে কোথায় যাবে, সাবক্রিটিক্যাল ফ্লো। এই হ্যাঁ, সাবক্রিটিক্যাল, সুপার টু সাব। এভাবে মনে রাখলে তো কনফিউশন তৈরি হবে না। ওকে, তাহলে যখনই কি হয়, যখনই হাইড্রোলিক জাম্প টেক্স প্লেস, যখনই হাইড্রোলিক জাম্প হয়, এ লস অফ এনার্জি ডিউ টু এডি ফরমেশন অ্যান্ড টার্বুলেন্স অকার। এডি ফরমেশন মানে কি, এর ঘূর্ণি, যেটাকে বলা হয় ঘূর্ণি বাংলায়। এই যে এখান থেকে হঠাৎ করে চেঞ্জ হচ্ছিল ডিফারেন্সটা, তার ফলে কি হবে, এডি ফরমেশন হবে, মানে এই জায়গায় জলটা খানিকক্ষণের জন্য ঘুরপাক খাবে। কেন না, হঠাৎ করে যখন তার প্রোফাইল চেঞ্জ হয়, তখন সমস্ত পার্টিকেলগুলো ওই পার্টিকুলার ফ্লুইড পাথটাকে ফলো করতে পারে না, যেহেতু হঠাৎ করে চেঞ্জ হচ্ছে। স্মুথলি চেঞ্জ হলে সবাই ফলো করতে পারে। দেখ এই জায়গাটায় লেখা রয়েছে, এই জায়গায় কি হবে, এডি ফরমেশন হবে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে হাইড্রোলিক জাম্পের সিনারিও। বুঝতে পেরেছিস প্রত্যেকে? কোনো কনফিউশন? এবার আমরা নেক্সটটাতে এগোবো। না স্যার। আচ্ছা, ঠিক আছে, বেশ। আচ্ছা, এবার কি বলেছে, এক্সপ্রেশন অফ ডেপথ। আচ্ছা, এটা কি পড়ার দরকার আছে, একটু দেখে নি দাঁড়া। না, এটার দরকার নেই, এটা পড়ার দরকার নেই। ঠিক আছে, পরের টপিকটা এক্সপ্রেশন ফর ডেপথ অফ হাইড্রোলিক জাম্প, লাগবে না, ডিপ্লোমাতে এত কিছু পড়ানোর প্রয়োজন নেই, শুধু শুধু পড়ে চাপ বাড়িয়ে লাভ নেই। ওকে, আচ্ছা, এটা মনে রাখলে রাখতে পারিস। এই শুধু এই এক্সপ্রেশনটা মনে রেখে দিস, আমি এটাকে মনে রাখতে বলবো। এই যে 16.8.2-তে এই ডিরাইভেশন দরকার নেই, আর ডিরাইভেশনটা দেখলেও দেখতে পারিস, খুব ইজি, দরকার নেই। লাস্টে একটা ভ্যালু শুধু মনে রাখতে বলবো, কি বলেছে, এক্সপ্রেশন ফর লস অফ এনার্জি ডিউ টু হাইড্রোলিক জাম্প। তাহলে এইভাবে হাইড্রোলিক জাম্প যখন হবে, তাহলে কি স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে, যেহেতু ফ্লুইডের ফ্লো প্রপার্টি চেঞ্জ হচ্ছে, তাহলে একটা এনার্জি লস হবে।
এনার্জি লসটাকে আমরা এইচ সাফিক্স এল দিয়ে ডিফাইন করছি, ঠিক আছে, স্মল এইচ সাফিক্সে এল, হেড লস বা এনার্জি লস। সেই এইচ এল এর একটা ইকুয়েশন আছে, ছোট্ট একটা ইকুয়েশন, একটু মনে রাখার চেষ্টা করিস, যদি জিজ্ঞেস করে, বা জিজ্ঞেস করে বলতে যদি কোনো নিউমেরিক্যাল দিয়ে দেয় এই জায়গাটা থেকে, তখন আমরা ইউজ করতে পারবো। কি বলছে, ডি টু, দেখ এই জায়গাটা দেখ, বই এক্সপ্রেশন পড়ার দরকার নেই, 16.30 ইকুয়েশন নাম্বার দেখ, পাশে লেখা রয়েছে পেজ নাম্বার 787, 787, HL equals to D2 minus D1 এর হোল কিউব ডিভাইডেড বাই 4 D1 D2। আচ্ছা, তাহলে এই D2 আর D1 এগুলো কি জিনিস? এই D1 D2 হচ্ছে, আমরা একটু আগেই, আমি আর ওই পাতাটায় যাচ্ছি না, আবার স্ক্রল আপ করে যেতে হবে, একটু মনে করার চেষ্টা কর। ওই যে হাইড্রোলিক জাম্পের ছবিটা আমরা একটু আগে দেখলাম, সেখানে দুটো সেকশন ছিল, 1-1 সেকশন আর একটা কি 2-2 সেকশন। এই 1-1 সেকশনে যে ডেপথটা, মানে সুপার ক্রিটিক্যাল স্টেজে, সেটাকে আমরা বলছি ডেপথটা D1, আর সাব ক্রিটিক্যাল স্টেজে যে ডেপথটা, সেটাকে আমরা কি বলছি D2। তাহলে স্বাভাবিকভাবে D2 এর ভ্যালু D1 এর থেকে বেশি হবে, তাহলে ওই জন্য আমরা কি লিখলাম, D2 আর D1 এর যে ডিফারেন্স সেটার কিউব ডিভাইডেড বাই 4 ইন্টু D1 D2 করলে যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে হেড লস বা এনার্জি লস ডিউ টু হাইড্রোলিক জাম্প। বোঝা গেল? শুধু এই এক্সপ্রেশনটা মনে রেখে দিস। আচ্ছা, আরেকটা ভ্যালু, আরেকটা এক্সপ্রেশন আর কি একটু মনে রাখার চেষ্টা করতে হবে, এই D2 আর D1 এর মধ্যে একটা রিলেশন আছে। কিরকম রিলেশন? যেটা ওই ফ্রুট নাম্বার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যে D2 ইকুয়ালস টু, দেখ লেখা রয়েছে, এটারও ডিরাইভেশনের প্রয়োজন নেই, জাস্ট এক্সপ্রেশনটা মনে রাখলে হবে। D2 ইকুয়ালস টু মাইনাস D1 বাই D2 প্লাস D1, বা ডাইরেক্ট এইটা মনে রাখতে হবে, এটাকে ইকুয়েশনটাকে এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখেছে, D1 বাই 2 উইদিন ব্র্যাকেট রুট আন্ডার 1 প্লাস 8 ইন্টু FE1 স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, FE1 এটা মানে কি দেখেন লেখা রয়েছে, FE মানে ফ্রুট নাম্বার, ফ্রুট নাম্বার মানে কি ছিল, রুট ওভার ভি বাই রুট ওভার জিডি, তাহলে স্কোয়ার আছে, তাহলে কি হয়ে যাবে, V1 স্কোয়ার, 1 আছে মানে 1 নম্বর সেকশনে, বাই GD1 স্কোয়ার। এটা হচ্ছে D2 আর D1 এর মধ্যে রিলেশন। মানে যদি কোনো একটা অঙ্কে আমাকে D1 বলা থাকলো বা D2 বলা থাকলো, বাকি যদি আরেকটা D1 বা D2 বার করতে দেয়, সেই ফুট নাম্বারের ভ্যালুটাকে এখানে বসিয়ে আমরা সেখান থেকে ওই D1 আর D2 ভ্যালুটা বার করতে পারবো। তাহলে আমি বারবার বলছি, এটা ডিরাইভেশনের প্রয়োজন নেই। ইকুয়েশন 16.31 আর ইকুয়েশন 16.30, এই দুটো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন একটু মনে রাখার চেষ্টা করতে হবে, যদি আমার নিউমেরিক্যাল প্রবলেম এখান থেকে আসে সেটা সলভ করার জন্য। বোঝা গেল? বেশ, পরেরটা দেখ কি লেখা রয়েছে, লেন্থ অফ দ্য হাইড্রোলিক জাম্প। এই যে হাইড্রোলিক জাম্পটা কতটা লেন্থ জুড়ে হবে সেটা এখানে একটা লেখা রয়েছে। দিস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লেন্থ বিটুইন দ্য টু সেকশন হোয়ার ওয়ান সেকশন ইজ টেকেন বিফোর দ্য হাইড্রোলিক জাম্প অ্যান্ড দ্য সেকেন্ড সেকশন ইজ টেকেন ইমিডিয়েটলি আফটার দ্য হাইড্রোলিক জাম্প। মানে একটা সেকশন হচ্ছে হাইড্রোলিক জাম্পের আগে, আরেকটা সেকশন হচ্ছে হাইড্রোলিক জাম্পের পরে, এই পুরোটাকে মিলে হচ্ছে লেন্থ অফ দ্য হাইড্রোলিক জাম্প। তার ভ্যালু কত হয়, এটা একটা মোটামুটি একটা রাফ এস্টিমেশন ওরা দিয়েছে। ফর এ রেক্টাঙ্গুলার চ্যানেল ফ্রম এক্সপেরিমেন্ট, মানে এক্সপেরিমেন্ট করে প্র্যাকটিক্যালি দেখা গেছে একটা যদি রেক্টাঙ্গুলার শেপ হয় চ্যানেলের, সেক্ষেত্রে ইট হ্যাজ বিন ফাউন্ড ইকুয়াল টু 5 to 7 টাইমস দ্য হাইট অফ দ্য হাইড্রোলিক জাম্প। মানে হাইড্রোলিক জাম্পের যে হাইট, তার 5 থেকে 7 গুণ হচ্ছে ওই হাইড্রোলিক জাম্পের লেন্থটা। মানে ফ্লুইডটা যে ফ্লো করছে চ্যানেলের ভেতর দিয়ে, সেই চ্যানেলের 5 to 7 টাইমসের অফ দ্য হাইড্রোলিক জাম্পের যে হাইট, সেটা হচ্ছে হাইড্রোলিক জাম্পের লেন্থ। এটা শর্ট কোশ্চেন হিসেবে জিজ্ঞেস করতে পারে, লেন্থ অফ হাইড্রোলিক জাম্প ইকুয়ালস টু 5 to 7 টাইমস, না 10 টাইমস, না 12 টাইমস, এইভাবে দিতে পারে। জাস্ট এটা ইনফরমেশনের জন্য এখানে মনে রাখতে হবে। বেশ, তো এইটা যেটা পড়লাম সেখান থেকে এখানে ওই একই নিউমেরিক্যাল করা রয়েছে, আর একটা দেখিয়ে দিতে পারলে ভালো হয়, তবে মোটামুটি এই জায়গাটা এখন ক্লিয়ার হয়ে যাবে আর কি। পাওয়ারটা তো লাগবে না, তাহলে এইটা এই অঙ্কটা দেখ, 16.39 প্রবলেম নাম্বার, ঠিক আছে? এটার দিকে একটু লক্ষ্য কর, জুম করে নে একটু লেখাটা পড়ার জন্য। The depth of the flow of water at a certain section of a rectangular channel বলেছে, হ্যাঁ, of 2 মিটার ওয়াইড বলেছে 2 মিটার, আর is
0.3, মানে 0.3টা কি হচ্ছে ডেপথ অফ ফ্লো। ডিসচার্জ কত বলে দিয়েছে 1.5 মিটার কিউব পার সেকেন্ড। ডিটারমাইন whether a hydraulic jump will occur and if so find its height and loss of energy per kg of water। মানে আমার চ্যানেলের প্রপার্টি বলে দিয়েছে, মানে ভ্যালুগুলো বলে দিয়েছে। এবার বলেছে যে হাইড্রোলিক জাম্প হবে কিনা সেটা তুমি বার করো, আর যদি হয় সেক্ষেত্রে তার হাইট কত হবে আর কতটুকু এনার্জি লস হবে। তাহলে বার করার উপায় কি, কি উপায়, সেটা হচ্ছে দেখ কি করে করেছে। প্রথমে আমি যে যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে লিখে নিলাম। D1.3 দেওয়া রয়েছে ডেপথ, আমার কি ডেপথ অফ দ্য ফ্লো। বি বলে দিয়েছে উইথ অফ দ্য চ্যানেল 2 মিটার, কিউ মানে টোটাল ডিসচার্জ 1.5 মিটার। তাহলে ডিসচার্জ পার ইউনিট কত হবে, ডিসচার্জকে আমরা ইউনিট উইথ দিয়ে ভাগ করবো, যেটা আগের অঙ্কে দেখলাম 0.75 মিটার স্কোয়ার পার সেকেন্ড এলো। এবার দেখ এই যে আমাকে যে বার করতে বলেছে ডিটারমাইন whether a hydraulic jump will occur, মানে হাইড্রোলিক জাম্পটা হবে কিনা সেটা আমাকে জাস্টিফাই করাতে হবে। তার জন্য কি করতে হবে, তাহলে যে লেখাটা এখানে লেখা রয়েছে hydraulic jump will occur if the depth of the flow on the upstream side is less than the critical depth on the upstream side or if the fluid number of the upstream side is more than 1। আমরা কি জানি, যদি আমার সুপার ক্রিটিক্যাল ফ্লো হয় তবেই আমার কি হবে, তবে আমার কি হবে হাইড্রোলিক জাম্প হবে। সুপার ক্রিটিক্যাল ফ্লো হওয়ার জন্য কন্ডিশন কি, যে ডেপথটা হবে সেটা ক্রিটিক্যাল ডেপথের থেকে কম হবে, তবে আমার সুপার ক্রিটিক্যাল ফ্লো। তাহলে আমার নেক্সট কাজ কি, ক্রিটিক্যাল ডেপথ অফ ফ্লোটাকে বার করা। ক্রিটিক্যাল ডেপথ অফ ফ্লো মানে কি H∗C, দেখ স্ক্রিনে দেখতে পাচ্ছিস HC এর ফর্মুলা কি ছিল, Q²/G হোল টু দি পাওয়ার 1/3। এবার স্মল কিউ এর ভ্যালু বার করলাম একটু আগে 0.75, ওই ভ্যালুটা বসিয়ে দিলাম স্মল কিউ এর জায়গায়, জি এর ভ্যালু বসিয়ে দিলাম। তাহলে HC ভ্যালু কত বেরোলো 0.3859। এই যেটা ভালো লক্ষ্য কর, ক্রিটিক্যাল ডেপথের ভ্যালু বেরোলো 0.3859 আর নর্মাল ডেপথ অফ ফ্লো আমার কত দেওয়া আছে দেখ 0.3। তাহলে নিশ্চয়ই নর্মাল ডেপথ অফ ফ্লো ক্রিটিক্যাল ডেপথের থেকে কম। তাহলে ক্রিটিক্যাল ডেপথের থেকে যে ডেপথ অফ ফ্লো কম হয় তাকে আমরা কি বলি, সুপার ক্রিটিক্যাল ফ্লো। এবার তাহলে সুপার ক্রিটিক্যাল ফ্লো আছে মানে কি, অবশ্যই সেখানে হাইড্রোলিক জাম্প তৈরি হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখ ওটাই লেখা রয়েছে, নাও দ্য ডেপথ অফ দ্য আপস্ট্রিম সাইড ইজ 0.3 মিটার and this depth is less than the critical depth, hence the hydraulic jump will occur। এই অবধি ক্লিয়ার প্রত্যেকের? আমরা হাইড্রোলিক জাম্প হবে কি হবে না কিভাবে জাস্টিফাই করব না, ফর্মুলার মাধ্যমে আমরা দেখে নেব যে ক্রিটিক্যাল ডেপথটা বেরোচ্ছে সেটা যে ডেপথটা দেওয়া আছে সেটার থেকে বেশি না কম। যদি আমার গিভেন ডেটা যে ডেপথ সেটা ক্রিটিক্যাল ডেপথের থেকে কম যদি হয় তখন সেটা হবে সুপার ক্রিটিক্যাল ফ্লো, যেটা এখানে হয়েছে। আর সুপার ক্রিটিক্যাল ফ্লো হওয়া মানেই আমার হাইড্রোলিক জাম্প তৈরি হয়েছে। এবার ধরে দেখা যেত ধর HC ভ্যালুটা বেরোলো হচ্ছে 0.25 বা 3 থেকে যে কোনো 0.3 থেকে কম যে কোনো ভ্যালু 0.25 0.2। তার মানে কি ক্রিটিক্যাল ডেপথ থেকে কম মানে কি, সেক্ষেত্রে ক্রিটিক্যাল ডেপথ থেকে বেশি মানে কি, সেটা নর্মাল ডেপথটা, সেখানে সাব ক্রিটিক্যাল ফ্লো। তাহলে বুঝে নিতে হবে, তখন লিখে দিতাম আমরা কোনো হাইড্রোলিক জাম্প হয়নি, দেয়ার নো হাইড্রোলিক জাম্প অকার। কিন্তু এখানে যেহেতু হয়েছে তাহলে আমি কি করতে হবে, এই ডেপথ অফ ফ্লো আফটার দ্য হাইড্রোলিক জাম্প আমাকে বার করতে হবে, তবেই আমরা কি পাবো এনার্জি লস কতটা হয়েছে। এনার্জি লসের ফর্মুলা একটু কি দেখলাম, d2 - d1 এর হোল কিউব ডিভাইডেড বাই 4d1 d2। তাহলে d2 বার করার ফর্মুলা কি, আচ্ছা এরা এই ফর্মুলাটা ইউজ করেছে, এফিটাকে বার করেনি, ঠিক আছে। তো এটাও একই ব্যাপার, এই -d1/d2 প্লাস d1²/4 প্লাস 2q²/g d1। এটা কোত্থেকে পেলাম, মানে কনফিউশন তৈরি হতে পারে, এফিটাকে লেখেনি, আমি আবার দেখিয়ে দিচ্ছি এটা কোত্থেকে পাবি। এই জায়গায় চলে যাওয়া, এই জায়গা 16.27, একটু মার্ক করে নে কোথাও 16.27 এটা আছে, ওটাকে আমরা ডাইরেক্ট এফি লিখছিলাম, এর এফি না লিখে এটা লিখেছে, এফি দিয়ে করতে পারি তোদের সুবিধা। এই ফর্মুলাটাকে এই d1 d2 আবার বলছি 16.27 এ এইটাকে আমরা ইউজ করেছি কোন জায়গায়, আমাদের এই নিউমেরিক্যাল প্রবলেমটাকে সলভ করার জন্য। তাই গেল, হারিয়ে গেল কি, হ্যাঁ এই যে বেশ। তাহলে ওই ভ্যালুগুলো সব বসিয়ে দিলাম এখানে। তাহলে d2 ভ্যালুটা সিম্পলিফাই করে বেরোলো 0.4862। তাহলে দেখ আর লক্ষ্য কর 0.48
আর হাইড্রোলিক ক্রিটিক্যাল ডেপথ কত ছিল 0.38, তাহলে 0.48 0.38 এর থেকে বড়, তার মানে কি ক্রিটিক্যাল ডেপথের থেকে বড় একটা ডেপথ, তার মানে কি তখন সেটা কি আর সুপার ক্রিটিক্যাল আছে না, নেই, তখন সেটা কি হয়ে গেছে সাব ক্রিটিক্যাল হয়ে গেছে, তখন হাইড্রোলিক জাম্পের প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে হাইট অফ হাইড্রোজেন কত হবে, দুটো ডিফারেন্স d2 মাইনাস d1, এই 0.4862 মাইনাস যেটা আমার 0.3 দেওয়া ছিল এটা মাইনাস করলাম, এই যেটা ভ্যালু বের হলো, দ্যাট ইজ দ্য হাইট অফ হাইড্রোলিক জাম্প। এবার লস অফ এনার্জি কত হবে, লস অফ এনার্জি আমার ওই ফর্মুলায় আমরা ইউজ করব d2 মাইনাস d1 এর হোল কিউব ডিভাইডেড বাই 4d1 d2, তাহলে d2 এর ভ্যালু বসিয়ে দিলাম, d1 এর ভ্যালু বসিয়ে দিলাম, আর তলায় d1 d2 ভ্যালু বসিয়ে দিয়ে এই ভ্যালুটা আমার এলো আমার লস অফ এনার্জি পার কেজি। তো বোঝা গেল এই অঙ্কটায় কারো কোনো কনফিউশন, কোনো কঠিন কিছু নয়, শুধু একটা জায়গা এখানে দেখতে হবে ক্রিটিক্যাল ডেপথটা বার করার পর সেটা যে ভ্যালুটা দেওয়া আছে তার থেকে বেশি না কম। যদি ক্রিটিক্যাল ডেপথের থেকে আমার যে ক্রিটিক্যাল ডেপথের থেকে যে ভ্যালুটা দেওয়া আছে কম হলে বুঝে নিতে হবে সেটা আমার সুপার ক্রিটিক্যাল ফ্লো, আর বেশি হলে বুঝে নিতে হবে সেটা হচ্ছে কি আমার সাব ক্রিটিক্যাল ফ্লো। এনি কনফিউশন আপ টু দিস পয়েন্ট? হ্যাঁ সবাই বুঝতে পেরেছিস? আজকে আর এই অবধি থাক, তো কারণ তো আবার নেক্সট ক্লাস আছে আবার 2টো থেকে, পরের দিন আর একটু পড়িয়ে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। হাইড্রোলিক্সে বেশি আমার বাকি নেই, আমার যা মনে হচ্ছে হিসাব করে মনে হচ্ছে আর 2টো যদি ক্লাস পাই তাহলে হাইড্রোলিক্স শেষ হয়ে যাবে। হ্যাঁ জিওটেকটা লাগবে 3-4টা ক্লাস, হয়ে যাবে কারণ তো অনেক ছুটি আছে, আমি নেক্সট উইক ক্লাস টাস নেবো, অসুবিধা নেই। আচ্ছা এই অবধি কারো কোনো কনফিউশন? না স্যার। সবাই বুঝতে পেরেছিস? তাহলে যদি কোনো কোশ্চেন দেয় করতে পারিস। দেবাঞ্জন শুনছিস তো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস? স্যার আচ্ছা বলছি তোদের ওই যারা ইয়ে করেছিলিস কি বলে ওটাকে, কি নাম যেন বলে, রিভিউ, হ্যাঁ রিভিউ টিভিউ তোরা করেছিস? কারো কিছু কি রেজাল্ট ভালো টাললো? অনেকে তো ইয়ার ল্যাগটা খেয়ে গেছিল, তারা কি কিছু হলো, কিছু খবর জানিস নাকি ইলেকশনের জন্য ওগুলো বন্ধ আছে? আমরা কয়েকদিন ইলেকশনের ডিউটি নিয়ে এত ব্যস্ত না ছিলাম। স্যার বেরোয়নি এখনো, দেখলাম। আচ্ছা এটা আবার কে কি লিখেছে? জয়ন্ত দাস কি লিখেছে, স্যার এক্সাম কবে? এক্সাম মানে ইন্টারনাল তো দাদা কিন্তু হবে না। আচ্ছা খাতাগুলো কলেজ খুললে আমি দেখিয়ে দেবো, আমার তো মালদায় পড়ে রয়েছে, এখানে তো বাড়িতে রয়েছে, আমি এখন তো নেই আমার কাছে। তো ফার্স্ট মানে ওটাই ইন্টারনাল, ওই সাপেক্ষে যে নাম্বার পেয়েছিস সেটাই পাঠিয়ে দেবো, ঠিক আছে? মানে ইন্টারনাল এক্সামের কথা বলছি। আচ্ছা এক্সটার্নাল এক্সাম ধরে নে, কলেজ তো খুলছে 18ই জুন অবধি, সামার ভ্যাকেশন, গরমে ছুটি রয়েছে, তাহলে ওই দিন অবধি তো কোনো কথাই নেই এক্সামের। এবার কলেজ খুললে তারপরে ইন্টারনাল সেশনাল যেগুলো আছে, মানে এখন তো আর এক্সটার্নাল সেশনাল তো হয় না, ইন্টারনাল